আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ইনবক্স একাডেমির আজকের অনলাইন লাইভ ক্লাসে যে যেখান থেকে যে অবস্থায় আজকের ক্লাসে উপস্থিত আছেন এবং পরবর্তীতে রেকর্ডেড ভিডিওটা দেখবেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই জেনে নিব আপনাদের লাস্ট ক্লাস থেকে কোনো প্রশ্ন আছে কিনা। যদি থাকে আমাকে একটু বলবেন। আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ধন্যবাদ মফিদুল ইসলাম। আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, যদি লাস্ট ক্লাস থেকে কোনো প্রশ্ন থাকে আমাকে একটু বলেন। স্যার আমার নাই, আর আপনি সবকিছু তো একদম খুঁটি খাটি বুঝায় বলছেন, আশা করি কারণ নেই। ওকে, ঠিক আছে। আপনাদের যদি প্রশ্ন না থাকে তখন আমার প্রশ্ন থাকবে। এখন আমি নাম ধরে ডাইকা যদি জিজ্ঞেস করি তখন কেমন হবে? ঠিক আছে, আমি ক্লাসটা শুরু করি, আজকের ক্লাস। ক্লাসটা শুরু করার আগে আমি সবাইকে একটু মিউট করি। মিউট করব, কারণ আপনারা তো কিছু বললেও আনমিউট হয়ে যায় অটোমেটিক্যালি। সো আমি সবাইকে মিউট অল করলাম, একজনকে আনমিউট রাখবো। হুমায়ুন, আপনি মিউট আসসালামু হতে পারেন আলাইকুম। কিনা দেখ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন হুমায়ুন? জি, দেখতে পাচ্ছি। ঠিক আছে। আমি শুরু করার আগে একটা জিনিস একটু কথা বলে নিই। সেটা হচ্ছে, কেউ একজন আমাকে বলেছেন যে কার ক্লাস মডিউলটা, মানে ক্লাস মডিউল অনুযায়ী আপনারা সেটা পাচ্ছেন না। তো আমি একটু এক্সপ্লেন করি। একদম সিকুয়েন্সিয়ালি আমি যাই নাই ক্লাস মডিউল অনুযায়ী, একটু এদিক সেদিক আসে। সেটা কি আমি একটু বলি। আমরা প্রথমেই দেখে নিয়েছি মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়ার এগুলার মানে সংজ্ঞা, ডেফিনিশন। ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এক একটা এক এক রকম। তারপরে এই সেকেন্ড ফেসবুক পেজ সেট আপ অপটিমাইজেশন, এই জিনিসগুলো তো আমি আপনাদেরকে দেখাই নাই, তাই না হুমায়ুন? জি ভাইয়া, এগুলো দেখিনি। রয়ে গেছে, রাইট। ফেসবুক কন্টেন্ট স্ট্র্যাটেজি এগুলো দেখাই নাই। তো তারপরে চলে গেছি আমরা ইউটিউবে। তো ইউটিউবটা মানে ইনবক্স একাডেমি থেকে সাজেশন ছিল, আমি চাইছিলাম এসইওটা আগে আপনাদেরকে দেখাইতে। তো ইউটিউবটা দেখাইছি। ইউটিউবটা দেখানোর পরে হুইচ ইজ এখানেই কোথাও আছে ইউটিউব। ইউটিউব দেখাইছি। ইউটিউবের পরে ইউটিউবের সঙ্গে যেহেতু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কানেক্টেড, এই জন্য আমরা এখনো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আছি। সো ডোন্ট ওয়ারি, এই কোর্স মডিউলে যা আছে প্রত্যেকটা টপিকই আমি আলোচনা করব, দরকার হলে সাপোর্ট ক্লাসও দিব। কিন্তু আপনাদেরকে পড়াশোনা করতে হবে, আর রিলেটেড স্টেপ বাই স্টেপ গেলে আপনাদের ভালো হবে আমার কাছে মনে হয়। তো আমি এখনো এই এসইও পার্টে আছি। এখন এখান থেকে আমরা শুরু করব আজকে এটা, কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, সার্চ ইন্টেন্ট, চুজিং কিওয়ার্ড ফর ব্লগ এন্ড সার্ভিস। আজকে এই টপিকটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? তারপরে আমরা চলে যাব এটাতে। হ্যাঁ, এই পার্টটা, 10 নম্বর পার্টটা শেষ করার পরে আমরা চলে আসব প্রথম দিকে। কারণ এসইও, ইউটিউব এসইও, ওয়েবসাইট কন্টেন্ট এসইও, এই জিনিসগুলো যখন আমরা চলে আসব তখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অনেক কিছু আপনাদের জন্য বুঝতে সহজ হবে। এই জন্যই আজকে কোর্স মডিউলটা বের করে রাখা। অন পেজ এসইওর এই জিনিসগুলো আমরা দেখছি, টেকনিক্যাল এসইও পার্ট দেখছি, ক্রলেবিলিটি, ইন্ডেক্সিং, রোবট টিএক্সটি, এই জিনিসগুলো এখনো বাকি আছে। সো যখন আমরা ওয়েবসাইট দেখবো না, ওয়েবসাইটের শেষের দিকে এই জিনিসগুলো লাগবে। সো এই জন্য কিছু কিছু পয়েন্ট দেখবেন যে বাকি রয়ে গেছে। বাকি রয়ে গেছে তার মানে এই না যে আমি ভুলে গেছি বা আমি দেখাই নাই।
আমি সিকুয়েন্সিয়ালি সবগুলাকে একটার সঙ্গে আরেকটাকে কানেক্ট করব। ওকে, তারপরেও আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, গ্রুপে পোস্ট, আমি গ্রুপে আসলে ঢোকা হয় না, এত ব্যস্ততার মধ্যে থাকি। আমি কিন্তু আমার নাম্বার দিয়ে রাখছি, মানে এত টাস্ক দিনে আমার কাছে মনে হয় কাজ বেশি, আমার দিনের সময় কম। সো সেই ক্ষেত্রে গ্রুপে আমি ঢুকি খুব কম, সপ্তাহে এক দুইবার। এটা নিয়ে আপনারা মন খারাপ করবেন না, ইটস বেটার। আমি আমার নাম্বার দিছি, আমাকে একটা ছোট্ট করে এসএমএস মেসেজ দিলেই, টেক্সট করলে, হোয়াটসঅ্যাপে টেক্সট করলেই আমি সেটাকে আনসারে চলে যাব। ফাইন, এবার তাহলে আমরা ক্লাসে চলে আসি। ওকে, আজকে চুজিং আ কিওয়ার্ড ফর ব্লগস অ্যান্ড সার্ভিসেস, কিওয়ার্ড রিসার্চ ফুল গাইড। ব্লগসটা কি? আচ্ছা, ব্লগের সংজ্ঞাটা আগে একটু বুঝি, ব্লগ কাকে বলে। ব্লগ আর এখানে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস আসলে সংক্ষিপ্ত ভাবে কিছুই করা সম্ভব না। যত যত কিছুই মানে বলি আমরা, আমি গুগলে চলে আসি। ওকে, চ্যাট জিপিটি। সেকেন্ড। ভাইয়া সাউন্ডটা কম আসতেছে। হ্যাঁ, একটু হোল্ড করেন। তো এই জিনিসটা একটু ছোট্ট করে বুঝি। ব্লগ কি? এ ব্লগ ইজ অ্যান ইনফর্মাল, ওপেন কনভার্সনাল অনলাইন পাবলিকেশন। মানে ইনফর্মাল, ফর্মালি না, এটা পাবলিশ করা হয় ইনফর্মালি। ওপেন, প্রায়ই কনভারসেশনাল, মানে কথাবার্তার মতো। উম, এই ব্লগের কন্টেন্টটা পাবলিশ করা হয়। অনলাইন পাবলিকেশন, অনলাইনে পাবলিশ করা হয়। অন ওয়েবসাইট, ওয়েবসাইটের মধ্যে। ইনবক্স একাডেমিতে চলে আসি, হোপফুলি ইনবক্স একাডেমি আজকে লোড হবে। আমি স্যারকে বলেছি কেন যে আপনাদের ওয়েবসাইট লোড হয় না। আচ্ছা, ওয়েবসাইটের মধ্যে, প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে একটা ব্লগ সেকশন থাকে। ইনফর্ম ইনফর্ম মানে ইনফর্মালি এই মানে অনলাইন পাবলিকেশন হয়, টাইপিক্যালি written in the first person to share personal experience or opinion, encourage interaction, এনকারেজ করে। এবং এটা আরো একটু বলি, গুগল এত ডিটেলস বলে নাই, এখানে আছে হয়তো, দেখেন, কন্টেন্ট অফেন ইনক্লুডস পার্সোনাল অপিনিয়ন, এক্সপিরিয়েন্স এন্ড টিপস। টিপস শেয়ার করে। নতুন কোনো ফিচার যদি আপডেট আসে ওই ওয়েবসাইটের, যে ওয়েবসাইটটা সার্ভিস অথবা প্রোডাক্ট সেল করে, তার আপকামিং কোনো প্রোডাক্ট সম্পর্কে। ফ্লেক্সিবল স্ট্রাকচার, ক্যান বি শর্ট অর লং, এটা শর্টও হইতে পারে লংও হইতে পারে, বাট শর্টের ক্ষেত্রে আমি বলছিলাম খাতা কলম রাখেন, টপিকের বাইরে কথা বলবো। শর্ট হইলেও মিনিমাম 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 এখন 600 রাখতে হবে। কি, ক্যারেক্টার না ওয়ার্ড? 600 ওয়ার্ড অবশ্যই রাখতে হবে, এর বড় হইলে ভালো। পারপাস, টু বিল্ড এ কমিউনিটি, কেন এটা করা হয়, পারপাস কেন, ওয়াই, টু বিল্ড এ কমিউনিটি, এঙ্গেজ রিডার্স, মানে আপনার ওয়েবসাইটে যারা ভিজিটর আছে নতুন নতুন তথ্য দিয়ে তাদেরকে এঙ্গেজ রাখা, আপনার প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে জানানো, শেয়ার শেয়ার এক্সপার্টিজ এন্ড ড্রাইভ ট্রাফিক। পাবলিশিং টাইপিক্যাল সেলফ পাবলিশ অন ব্লগ ওয়েবসাইট, নর্মালি এটা ওয়েবসাইটে পাবলিশ করা হয়, তবে এখন শুধুমাত্র হ্যাঁ ব্লগের করা হয় না। আবার ব্লগ টাইপ কিছু ওয়েবসাইট আছে, যেমন ব্লগার, গুগলের blogger.com, এগুলো ইউজ করা হয়। আরো কিছু বেশ কিছু ওয়েবসাইট আছে যেগুলো ব্লগ লেখার জন্য, আমরা যখন ব্লগ সেকশনে যাব তখন আমি আপনাদেরকে ওয়েবসাইটগুলো দিব। আর্টিকেলটা কি? আচ্ছা, আর্টিকেলটা বোঝাচ্ছে, ব্লগ এবং আর্টিকেল দুইটার মধ্যে পার্থক্য কিছু, মানে বেইজ, মেইন ফ্যাক্টগত, যুক্তিগত পার্থক্য আছে, হুইচ ইজ ফর্মাল, অবজেক্টিভ অ্যান্ড ফ্যাক্ট বেসড। ফর্মাল হবে এটা, ইটস নট ইনফর্মাল। অবজেক্টিভ থাকতে হবে এই আর্টিকেলটার, অ্যান্ড ফ্যাক্ট বেস, এবং এটা
ফ্যাক্ট বেস আলোচনা করা হয়। কোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা করেন, সেই বিষয়টার বিস্তর আলোচনা হবে। কন্টেন্ট ফোকাস অন ডেপথ অ্যানালাইসিস, মানে আপনার নিজস্ব অ্যানালাইসিস থাকতে হবে, রিসার্চ থাকতে হবে, ভেরিফাইড ইনফরমেশন থাকতে হবে। ওই আর্টিকেলের মধ্যে আপনি যে টপিকটা নিয়ে লিখবেন, ওই বিষয়টা সম্পর্কে বিস্তর রিসার্চ সম্পর্কে আপনি গবেষণা করেছেন। একটা টপিক নিয়ে, যেমন এসইও, এটা নিয়ে আপনি গবেষণা করে কি রেজাল্ট পাইছেন, এবং এটার অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনের পরে যেটা আপনি পাইছেন সেই প্রমাণ সহ, প্রুফ সহ ওই আর্টিকেলের মধ্যে থাকে। সো আর্টিকেল আপনাদেরকে লিখতে হবে, ব্লগও লিখতে হবে। আর্টিকেল লেখার জন্য, শুধুমাত্র আর্টিকেল লেখার জন্য কাজ আছে অনলাইনে ডিজিটাল মার্কেটিং পার্টে, আবার ব্লগ লেখার জন্য কাজ আছে। সো these are small part of digital marketing parts. Content focus on in-depth analysis, research structured with clear beginning, একদম পরিষ্কার পরিচ্ছন্ন তথ্য দিতে হবে। মিডল অ্যান্ড এন্ড, অফেন লঙ্গার দেন ব্লগ পোস্ট, নর্মালি ব্লগ পোস্টের চেয়ে বড় হয়। আর্টিকেল সাধারণত নিম্নে 1200 ওয়ার্ডের হইতে হবে, উপরে 3000 ওয়ার্ড, 5000 ওয়ার্ড, ডাজন্ট ম্যাটার। পারপাস টু ইনফর্ম, এডুকেট অ্যান্ড রিডার উইথ ক্রেডিবল ইনফরমেশন। মানে আপনি এই আর্টিকেলের মাধ্যমে এডুকেট করবেন, মানুষকে এডুকেট করা মানে শেখানো এবং ইনফর্ম করা, জানানো যে সঠিক তথ্য কোনটা, সঠিক তথ্য কোনটা, সঠিক পন্থা, এবং কোনটা কোনটা আহ, সঠিক পন্থা না, এই বিষয়গুলোকে জানানো। পাবলিশিং ক্যান বি পাবলিশড ইন এ ওয়াইড রেঞ্জ অফ আউটলেটস ইনক্লুডিং অনলাইন, ম্যাগাজিন, একাডেমিক জার্নালস। এই ধরনের ক্যাটাগরিতে এটাকে পাবলিশ করা হয়। ওকে, ফাইন। ফাইনালি, আনফরচুনেটলি ইনবক্স একাডেমি লোড হয় নাই। আমি আবার দৃষ্টি আকর্ষণ করব স্যারদের যে ভাইয়া আসলে আমার কিন্তু আমার এটা কারণ হইতে পারে যে জুমের কারণে। আমি জানি না, জুম আমি ইউজ করলে আমার কোনো কিছুই লোড হয় না। আমার ইন্টারনেট স্পিড 20 Mbps, বাট আমি জানি না এটা কেন এরকম হয়। আচ্ছা, এই ব্লগটা বলতে গিয়ে আমাকে এই যে দুইটা জিনিসের ইনফরমেশন আপনাদেরকে দিতে হইলো, কারণ অসম্পূর্ণ তথ্য আম, দিয়ে তো আমি আপনাদেরকে কিছু শেখাতে পারবো না। এন্ড সার্ভিসেস, মানে সার্ভিসেস। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ মানে হলো, যদিও কিওয়ার্ড রিসার্চ কি আমি একটু বাংলায় নিয়ে আসছি আপনাদের জন্য, মানুষ গুগলে ঠিক কোন শব্দ বা বাক্য ব্যবহার করে সার্চ করছে তা খুঁজে বের করা। এখন আমরা লিখি চাইনিজ রেস্টুরেন্ট নিয়ার মি, চাইনিজ রেস্টুরেন্ট ইন ঢাকা, চাইনিজ রেস্টুরেন্ট ইন মিরপুর, এই বিষয়গুলো আমি আলোচনা করেছি, তারপরও আপনাদেরকে আমি খুব সংক্ষেপে বলে যাব। এবং ঠিক সেগুলোকে আপনার ব্লগ বা সার্ভিস পেজে ব্যবহার করা। ব্লগে কিভাবে কিওয়ার্ড ব্যবহার করবেন, অথবা সার্ভিস পেজ। এখানে সার্ভিস পেজ বলতে কি বোঝানো হয়েছে? ল্যান্ডিং পেজ, ওর হোম পেজ, ওর ফ্রন্ট পেজ। বোঝা গেছে? ইনবক্স ডট একাডেমি লিখলে যে পেজটা লোড হয় ওটাকে বলা হয় হোম পেজ, অথবা ফ্রন্ট পেজ, অথবা ল্যান্ডিং পেজ। আচ্ছা, কিওয়ার্ড এমন একটি শব্দ যা বাক্য যা মানুষ গুগলে লিখে। তার মানে আমরা গুগলে যা লিখি এটাকে কিওয়ার্ড বলে। আমাদের সার্চ, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রফেশনাল ভাষায় আমরা গুগলে কোনো কিছু খোঁজার জন্য যা লিখি এটাকেই বলা হয় কিওয়ার্ড। আপনার কাজ হলো সেই শব্দগুলো খুঁজে বের করা, করে ব্লগ বা সার্ভিস পেজে ব্যবহার করা। তাহলে আপনাদের কাজ হলো সেই শব্দগুলোকে বের করে ব্লগের মধ্যে এবং সার্ভিস পেজে ব্যবহার করা, মানে ওই শব্দগুলাকে বা বাক্যগুলাকে ব্যবহার করা। পার্ট 1, চুজিং কিওয়ার্ড ফর ব্লগস। এখন কিভাবে একটা ব্লগের মধ্যে, আপনাদেরকে কিন্তু আমি ব্লগ লিখতে দিব, সো শুরু হয়ে যাবে হোমওয়ার্ক খুব দ্রুত। চুজিং কিওয়ার্ডস ফর ব্লগ। এখন কিওয়ার্ড তো ক্লিয়ার আমাদের কাছে, হোপফুলি। ব্লগের জন্য কিওয়ার্ড, আমি যখন ব্লগ লিখব, কিভাবে ব্লগ লিখব এটা তো আমি দেখাবই A to Z, বাট কিওয়ার্ডটা মেইন। এখন ব্লগের জন্য কিওয়ার্ড কিভাবে সিলেক্ট করবেন? ব্লগের কিওয়ার্ড সিলেকশনের উদ্দেশ্য হলো এই কিওয়ার্ডের মাধ্যমে তথ্য খুঁজে আসা,
ভিজিটরকে আকর্ষণ করা। মানে আপনি যখন একটা ব্লগ লিখবেন মিনিমাম 600 ওয়ার্ডের, সেই ব্লগটা যদি মানুষ না পড়ে তাহলে তো আপনার কোনো লিখে লাভ নাই। তার মানে এটা একটা টেকনিক যে আপনার ব্লগের মধ্যে কিছু শব্দ বা বাক্য ব্যবহার করবেন, যে বাক্য বা শব্দ ব্যবহার করলে এগুলা গুগল সার্চ পেজে আসবে। আপনার ব্লগটা কোথায় কোথায় আসবে? সার্চ রেজাল্ট পেজে। সার্চ রেজাল্ট পেজে আসবে। ব্লগের কিওয়ার্ড সিলেকশনের উদ্দেশ্য হলো এই কিওয়ার্ডের মাধ্যমে তথ্য খুঁজে আসা, ভিজিটরকে আকর্ষণ করা। মানে আপনি যখন এই শব্দ বা বাক্যগুলো ব্যবহার করবেন তখন গুগল যদি সঠিকভাবে ব্যবহার করেন, গুগল আপনার ওই ব্লগটাকে, যদি ইউজার যেটা সার্চ করতেছে সেটা দেখাবে। ঠিক আছে? আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে মেসেজ করেন। ঠিক আছে? আপনারা কেউ কথা বলতে পারবেন না হুমায়ুন ছাড়া, কারণ আমার তো ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে। আমি খুলে রাখছি, তারপরও কথা শুনেন নাই আপনারা। স্টেপ ওয়ান, টপিক ঠিক করুন। মানে আগে আপনি কি লিখবেন, কি বিষয়ের উপরে ব্লগ লিখবেন, এটাকে ঠিক করবেন। প্রথমে ব্লগের বিষয় ঠিক করতে হবে। উদাহরণ হিসেবে আপনি যদি ইলেকট্রনিক বাইক সম্পর্কে লিখতে চান, অনেকেই হয়তো প্রশ্ন থাকতে পারে ইলেকট্রনিক বাইক কি? যেটা তেল ছাড়া যে বাইক চলে চার্জের মাধ্যমে, ওই যে আমরা টমটমে উঠি না, টমটমের তো তেল লাগে না। সো এই ধরনের বাইক, মোটরসাইকেল সাইকেলকে বাইক বলে, ইলেকট্রনিক বাইক। তো ওই বাইক সম্পর্কে যদি লিখেন, অ্যাজ এন এক্সাম্পল এটা, তারপরে এসিও সম্পর্কে লিখতে পারেন, অথবা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে লিখতে পারেন, কুকিং সম্পর্কে লিখতে পারেন, ট্রাভেল সম্পর্কে লিখতে পারেন, আরো অনেক নিশ আছে, হেলথ রিলেটেড কোনো টপিক নিয়ে লিখতে পারেন। ওকে, যোগা টাইপ, কনসালটেন্ট টাইপ টপিক নিয়ে লিখতে পারেন। তো এগুলা হচ্ছে এক্সাম্পল অনেক। তার মানে আপনি, আমি এই ব্লগের বিষয়টা নিয়ে কথা বলার পরে আপনি যে কোনো টপিক নিয়ে লিখতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আপনি ভালো ইংলিশ না বলতে পারলেও, 2 লাইনও ইংলিশে যদি বলতে না পারেন, আপনি লিখতে পারবেন। তবে ইংলিশ আপনাকে বুঝতে হবে অ্যাটলিস্ট মিনিমাম লেভেলের, তাইলেই আপনি লিখতে পারবেন। কারণ আমরা সহায়ক টুল হিসেবে এআই কে ব্যবহার করব। এখন এআই যেটা লিখে দিবে সেটাকে আমি ফাইনাল হিসেবে ধরে নিব না। আমার ওই সেন্টেন্সটাকে মডিফাই করার মিনিমাম লেভেল ক্ষমতা থাকতে হবে। যদি আপনাদের কারো সেই ক্ষমতা না থাকে, আমি বলবো 3 মাসের বেসিক ইংলিশ স্পোকেন কোর্সে ভর্তি হয়ে যান। খুব বেশি টাকা নেয় না। আপনার এলাকার মধ্যে খবর নেন বেসিক ইংলিশ কারা শেখায়। ভাই নামছেন যখন ডিজিটাল মার্কেটিং এ, একটু কষ্ট করতে হবে। ঠিক আছে? এটা ছিল এক্সাম্পল টপিকের জন্য। স্টেপ টু, সিড কিওয়ার্ড লিখুন। সিড কিওয়ার্ড, মূল শব্দ। সিড কিওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দ। যেমন ইলেকট্রনিক স্কুটার, টপিক কি আমার? ইলেকট্রনিক বাইক। আর মূল শব্দ বা সিড কিওয়ার্ড যেটাকে বলে, যেমন উপরে বলেছি এসইও, এটা হচ্ছে আপনার মূল টপিক। ঠিক আছে? যেমন ক্লথ, ক্লথের মধ্যে কোন ক্লথ নিয়ে আপনি লিখবেন? মেল ক্লথ, পাঞ্জাবি, ওটা হচ্ছে ক্লথের আন্ডারে আপনার মূল টপিক। এই জন্যই বলা হচ্ছে মূল শব্দ, আপনার মূল কন্টেন্টের মূল সিড কিওয়ার্ড কোনটা। এসইও নিয়ে লিখবি তো, সরি এসইও নিয়ে লিখবো তো, সেই এসইও নিয়ে লিখার জন্য এসইও টিপস বা এসইও টিউটোরিয়াল, টিপসের জায়গায় হইতে পারে এসইও টিউটোরিয়াল, ওয়েট লস, মোবাইল প্রাইস। মোবাইল ফোন যদি হয় আপনার টপিক, তাইলে ওই মোবাইল ফোনের বাংলাদেশি ব্র্যান্ডের মোবাইল ফোনের প্রাইস হবে আপনার সিড কিওয়ার্ড। আচ্ছা, 3 নাম্বার, গুগল সাজেশন দেখুন। গুগল সাজেশন অটো কমপ্লিট দেখুন। এটা আমি আপনাদেরকে দেখাইছি, তারপরও সংক্ষিপ্তভাবে আজকে দেখাবো। এই যে, আমি যখন এসইও টিপস লিখলাম আমার টপিকের, এসইও টিপস এন্ড ট্রিক্স, দিস ইজ ইয়োর
বাক্য, এটা আপনার বাক্য বা শব্দ হতে পারে। কি? কিওয়ার্ড। এসইও টিপস ফর স্মল বিজনেস, এসইও টিপস ফর বিগেইনার্স, এসইও টিপস 2025। ডিসেম্বরের পরে কি লিখবেন? এসইও টিপস 2024, রাইট জুলফিকার, হুমায়ুন? ভাইয়া। এসইও টিপস 2025। আমরা তো এখন 2025-এ আছি, আমাদের ইংলিশ ইয়ার। তো যখন ডিসেম্বর শেষ হয়ে যাবে, জানুয়ারি আসবে, তখন আমরা লিখবো কি? এসইও টিপস 2024, 26। রাইট? 6। 2026। ভেরি গুড, ভেরি গুড। যিনি আনসার দিছেন ধন্যবাদ মেসেজে। তো অনেকে আবার বলে না স্যার ঠিকই বলছেন, এসইও টিপস 2024 মানে আমি যা বলবো চোখ বন্ধ করে ওইটাই বলে, এরকম অনেকেই আছে। এটা একটু যাচাই করে নিলাম। এসইও টিপস ফর ওয়েবসাইট, এসইও টিপস ফর ব্লগস। সো এই যে না, জিনিসটা একটু বুঝেন, সূক্ষ্ম বিষয়। আপনি যখন ওয়েবসাইটের জন্য এসইও টিপস লিখবেন, তখন আপনি কিওয়ার্ড চুজ করবেন এসইও টিপস ফর ওয়েবসাইট। কিন্তু আপনি যখন ব্লগের এসইও টিপস নিয়ে লিখবেন, তখন আপনি কি লিখবেন? এসইও টিপস ফর ব্লগস। ব্লগ। আপনি যখন ইউটিউব নিয়ে লিখবেন, তখন গুগল কি সাজেস্ট করছে? এসইও টিপস ফর ইউটিউব। আই হোপ ইউ গাইজ আন্ডারস্টুড হোয়াট আই এম ট্রাইং টু সে। সো এটা হচ্ছে গুগল সার্চ সাজেশন। এটা ছিল একটা সাজেশন। তারপরে এটার একটা সাজেশন। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, হুমায়ুন বলেন তো, এই লেখাটার মধ্যে আপনি কি নোটিস করেন? অন্যরা কমেন্টে লিখেন। এই লেখাটার মধ্যে স্পেশালিটি কি আছে? মার্ক করা ভাইয়া, মার্ক করা। কালার মার্ক করা। রাইট, মার্ক করা। ক্রিয়েটিং হাই কোয়ালিটি user focused content, targeting the right keywords and optimization for your technical on page elements। তার মানে আপনি যদি আপনার ব্লগের কন্টেন্টের মধ্যে প্রথম প্যারাতে এই লাইনটাকে, এই লাইনের কিওয়ার্ডগুলাকে ব্যবহার করেন, দেখেন এখানে কিন্তু কমা দেওয়া। ক্রিয়েটিং হাই কোয়ালিটি, হাই কোয়ালিটিটাকে গুগল প্রায়োরিটি দিচ্ছে। ইউজার ফোকাসড কন্টেন্ট, আমি প্রথমেই বলেছিলাম কোনো একটা ক্লাসে, আমার ক্লাসের নাম্বারটা মনে নাই, এসইও এখন ইউজার সেন্ট্রিক কন্টেন্টে বিশ্বাস করে, নট ফর কিওয়ার্ডস। বাট কিওয়ার্ড এখন অপশনাল হয়ে গেছে। আগে ছিল কিওয়ার্ড মেজর, বাট এখন ইউজার ফোকাসড কন্টেন্ট, ইউজার কি খুঁজতেছে সেইটা। তো এই ইউজার যে কি খুঁজতেছে সেইটা বোঝানোর জন্য কি ইংলিশে লিখতে হবে? ইউজার ফোকাসড কন্টেন্ট যখন আপনি লিখবেন, যদি লিখেন দিস ব্লগ ইজ ইউজার ফোকাসড কন্টেন্ট, ছক্কা, একটা ছক্কা মারলেন। ওভার তো 50-এর, তো প্রথম ওভারে ছক্কা একটাতে মারলেন। টার্গেটিং দ্য রাইট কিওয়ার্ডস, আরো একটা ছক্কা মারলেন। সো দিজ আর দ্য সিক্সেস ফর ইয়োর ব্লগ কিওয়ার্ডস। তারপরে গুগল আরো কোথায় কোথায় সাজেস্ট করে আমি আপনাদেরকে দেখাইছিলাম। এই যে এই টুলটা নিবেন, এখানে দেখেন এই ডান দিকেও আছে। আমি খুব কুইকলি দেখায় যাব, কারণ এগুলো আমি আগে দেখাইছি। আর একটু আসে নিচে, এই যে এখানে পিপল অলসো আস্ক হোয়াট আর সাম এসইও টিপস, কোয়েশ্চেন ভিত্তিক, এটাও আছে আজকের ক্লাসে। হাউ টু গেট 100% এসইও, দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 100% মানে অ্যাকুরেসিটা percent wise 100%. So these are the Google search, গুগল সাজেশন। গুগল সাজেশন দেখতে বলতেছে। গুগল কি বলে? গুগলের জন্য এসইও করতেছেন, গুগল কি সাজেশন দেয়? আচ্ছা, গুগল অটো কমপ্লিটে দেখুন, এই যেটা দেখাইলাম গুগল অটো কমপ্লিট। ইলেকট্রনিক স্কুটার প্রাইস বিডি, আমি যদি ইলেকট্রনিক্স, এই যে গুগল সাজেশন ইলেকট্রনিক স্কুটার রেঞ্জ, আমি যদি কি নিয়ে লিখি? ইলেকট্রিক্স বাইকস নিয়ে লিখি, আমার টপিক হলো ইলেকট্রনিক স্কুটার, তাইলে আমার আমার কিওয়ার্ড কি কি থাকতে পারে? ইলেকট্রনিক স্কুটার প্রাইস ইন বিডি, আপনি প্রাইস নিয়ে লিখবেন। আপনি ইলেকট্রনিক স্কুটার রেঞ্জ, কোন
কোন ব্র্যান্ডের কোন কোন ব্র্যান্ডের কত রেঞ্জ, বেস্ট ইলেকট্রনিক স্কুটার ইন 2025, এগুলা হবে আপনার কিওয়ার্ড। এগুলো হয় রিয়েল লাইফ কিওয়ার্ডস, দেখছেন? তাই বলছি এগুলোই হয় রিয়েল লাইফ কিওয়ার্ডস। ব্লগের মধ্যে কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, স্টেপ 4, পিপুল অলসো আস্ক। ওই যে পিপল অলসো সার্চ, পিপল অলসো আস্ক দেখাইছি আমি একটু আগে গুগলের সার্চের মধ্যে নিচের দিকে। এটা গুগলের গোল্ড মাইন। গোল্ড মাইন মানে গুগলের মধ্যে যদি আপনি র্যাঙ্কে আসতে চান, ওই যে নিচের দিকে যেটা আমি দেখাইছি, দিস ইজ গুগল গোল্ড মাইন, পিপল অলসো আস্ক। এটা আপনাকে ফলো করতে হবে, এটা আমিও ফলো করি। উদাহরণ, হোয়াট ইজ দ্য প্রাইস অফ ইলেকট্রনিক স্কুটার, কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক। তাহলে আপনি যখন ব্লগ লিখবেন তখন আপনি কোয়েশ্চেন দিয়ে শুরু করবেন এবং সেটার আনসার দেবেন। দিস ইজ আ টেকনিক। সঠিক কিওয়ার্ড ইউজ করলে পেজ ফার্স্ট ফোকাস করবে, এটাই বুঝায়। রাইট জুলফিকার, রাইট। কিন্তু সঠিক কিওয়ার্ড গুলাকে খুঁজে বের করা, ইমপ্লিমেন্টেশন করা, এই জিনিসগুলাই শিখতেছি যে আসলে মানে প্রপার ওয়েটা কি, সঠিক নিয়মটা কি। ধন্যবাদ জুলফিকার। জুলফিকার, জুলফিকারকে অনমিউট করলাম। জুলফিকারও কথা বলতে পারবেন যখন আমি জিজ্ঞেস করব। হাউ লং ডাজ ব্যাটারি লাস্ট, এটা যদি থাকে এটাও খুব ভালো। আপনি যখন স্কুটার নিয়ে লিখবেন তখন আপনার কন্টেন্টটা গুগল তার সার্চ রেজাল্টে দেখাবে। এই প্রশ্ন, এই প্রশ্নগুলো ব্লগের উপশিরোনামে H2 এবং H3 হবে। আরেকটা টেকনিক শিখলেন, উপশিরোনাম মানে কি? শিরোনাম হইল H1, H1 হেডিং নিয়ে আমি দেখাইছিলাম, H1 সবচেয়ে বড়, H2 ছোট, তা একটু ছোট, H3। H6 তাও দেবে। সরি, H1 to H6। রাইট। হুমায়ুন, একটা হোম পেজে কয়টা H1 থাকে? 6টা সর্বোচ্চ। এক, কোয়েশ্চেনটা বুঝেন। সরি সরি সরি, বুঝতে পারিনি। একটা হোম পেজে, একটা পেজে কতগুলা H1 ট্যাগ রাখা যায়? H1 তো একটাই হওয়ার কথা ভাইয়া। এক্স্যাক্টলি, এটা মনে রাখবেন সবাই। প্রত্যেকটা পেজে একটাই H1 ট্যাগ রাখতে হবে, কিন্তু মাল্টিপল H2 মাল্টিপল H3 রাখতে পারবেন। কিন্তু জি। H1 এর পরে H3 দিলে হবে না। H1 এর পরে অবশ্যই এটা H2 হইতে হবে, সিকুয়েন্সিয়ালি যাইতে হবে। এটাকে উলট পালট করলে কিন্তু হবে না, এটা কিন্তু কনভেনশনালি রং হয়ে যাবে, এটাও মনে রাখেন। ওকে, তার মানে এই কোয়েশ্চেন মার্কগুলো যখন দিবেন সেটা যাতে অবশ্যই H2 এবং H3 থাকে। কিওয়ার্ড টুলস ব্যবহার করুন, ফ্রি টুল। এখানে আমি 4টা টুল দিছি, আমি একমাত্র টুল ব্যবহার করি এবং আমি একমাত্র টুল ব্যবহার করে ওইটা দিয়েই আমি ভালো রেজাল্ট পাই। আপনারা চাইলে বাকিগুলা ব্যবহার করতে পারেন, হুইচ ইজ গুগল কিওয়ার্ড প্ল্যানার। গুগল কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে গুগলেরই কিওয়ার্ড রিসার্চ করার একটা ফ্রি টুল। আচ্ছা, এই টুলটা সবাই ব্যবহার করতে পারবেন না। যারা এই টুলটা ব্যবহার করতে চান আমাকে হোয়াটসঅ্যাপে আপনাদের ইমেল অ্যাড্রেস দিবেন, আমি অ্যাক্সেস দিয়ে দিব, আপনারা তখন এই টুলটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা রিসার্চ কিভাবে করব এই গুগল কিওয়ার্ড প্ল্যানার। আপনার ক্লাসে এই টুলগুলো লাইভ দেখালে ছাত্ররা খুব দ্রুত শিখবে। এটা হচ্ছে মানে, ওকে, আমি যখন আপনাদেরকে লাইভ দেখাবো তখন আপনারা এই জিনিসটা ভালো বুঝতে পারবেন। সেই ক্ষেত্রে আমি একটু
এটা আমি নোট করে রাখছি চ্যাট জিপিটি থেকে, নোট সিকুয়েন্সিয়ালি আপনাদেরকে দেখানোর জন্য। এই জন্যই এটা আপনাদের ক্লাসের ছাত্ররা খুব দ্রুত বুঝবে এই লেখাটা আছে। সেই ক্ষেত্রে আমি যদি এখন গুগল কিওয়ার্ড প্ল্যানারে চলে আসি, তাহলে আমি আপনাদেরকে একটু ছোট্ট করে আজকে আগে দেখাইছি, আজকে আর একটু দেখাবো। এক সেকেন্ড। গুগল কিওয়ার্ড প্ল্যানারের অ্যাক্সেস যখন দিব, টুলসে আসবেন, প্ল্যানিং এ আসবেন, কিওয়ার্ড প্ল্যানারে আসবেন। This is the area where we will be researching keywords. দুইটা আছে, ডিসকভার নিউ কিওয়ার্ডস আইডিয়া, আর একটা হচ্ছে গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্টস। এটার কাজ কি? ডিসকভার নিউ কিওয়ার্ডস এর কাজ কি? মনে করেন আপনি একটা কিওয়ার্ড পাইছেন, যে কিওয়ার্ডটা হচ্ছে ইলেকট্রনিক স্কুটার রেঞ্জ, বেস্ট ইলেকট্রনিক স্কুটার 2025। মনে করেন এই কিওয়ার্ডটা আপনি পাইছেন। এই কিওয়ার্ডটা পাওয়ার পরে আপনি এই রিলেটেড আরো কিছু কিওয়ার্ডের আইডিয়া নিতে চাচ্ছেন, তখন এই সেকশনটাকে ব্যবহার করবেন। আমি একটু দেখাই দেই। এন্টার প্রোডাক্ট অর সার্ভিস ক্লোজলি রিলেটেড টু ইয়োর বিজনেস। এই কিওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে গেট রেজাল্ট। গেট রেজাল্টে যখন আপনি দিবেন, এটা ডিস্টার্ব করতেছে। গেট রেজাল্টে যখন আপনি দিবেন, ও গড, গেট রেজাল্টে যখন আপনি দিবেন, একটা জিনিস খেয়াল করতে হবে, আপনি কোন কান্ট্রির জন্য এই কিওয়ার্ডটা রিসার্চ করতেছেন। ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্ট কি ইউকে থেকে, ইউএসএ থেকে, কানাডা থেকে, বাংলাদেশ থেকে। তখন এটাকে পেন্সিল সাইনে ক্লিক করে এই কান্ট্রিটাকে বাদ দিয়ে দিবেন, দিয়ে অ্যাজ এন এক্সাম্পল ইউনাইটেড স্টেটস কান্ট্রি, মানে ফুল কান্ট্রি ইউনাইটেড স্টেটস আমি এন্টার করলাম, দিয়ে সেভ করলাম। এখন আমাকে যে রেজাল্টগুলো সে দেখাচ্ছে, এগুলো হচ্ছে ইউনাইটেড কিংডমের রেজাল্ট, সরি ইউনাইটেড স্টেটের রেজাল্ট। বেস্ট ইলেকট্রনিক স্কুটার। এই দেখেন, ব্রডেন ইয়োর সার্চ। আপনি চাইলে এই জিনিসগুলোকেও অ্যাড করতে পারেন, বাট ওয়াইজলি সিলেক্ট করতে হবে আপনার কিওয়ার্ডের সঙ্গে কোনটা যাচ্ছে। ব্রডলি ইন্টেলিজেন্টলি সিলেক্ট করতে হবে। যেমন র্যাঙ্কিং কিওয়ার্ডটা থাকে না কি ভাই? ছিল? হুমায়ুন বলেন। হুম, আমরা বলতে চাচ্ছি যে কিওয়ার্ডে কোনো র্যাঙ্কিং থাকে না, যে কোন কিওয়ার্ডটা বেশি ইউজ হচ্ছে বা কম হচ্ছে, এই হ্যাঁ, টাইপের কোনো আসতেছি র্যাঙ্কিং? আসতেছি আসতেছি। তো আগে সিলেকশনটা দেখাই। বোর্ড, আপনি চাইলে, আমি কি কিওয়ার্ড সিলেক্ট করছি, বেস্ট ইলেকট্রনিক্স স্কুটার 2025, বেস্ট ইলেকট্রনিক স্কুটারও আমি দিব। ঠিক আছে, দিয়ে তারপরে গেট রেজাল্ট দিলাম। এইবার আমার লিস্টটা একটু বড় হয়েছে, আমি আরো নিতে পারি। বেস্ট ইলেকট্রনিক টু হুইলার্স। ইলেকট্রনিক স্কুটার কিন্তু টু হুইলার্স আছে, মানে দুই চাকার আছে এবং তিন চাকারও আছে। বেস্ট ইলেকট্রনিক মোটর সাইকেল, এটাও রিলেটেড। সো এইবার আমি রেজাল্ট পাইছি কত, 1559 কিওয়ার্ড আইডিয়াস আমাকে গুগল দিচ্ছে। তার মানে আমি যখন সার্চ করতেছি, গুগল আমাকে আইডিয়া দিচ্ছে। এবং মফিদুল হাসতেছেন কেন? কি কোনো বিষয়? মফিদুল, কি বিষয় বলেন? ধোঁয়া উঠতেছে কেন আপনার এখান থেকে? ও মাই গড। আচ্ছা, ও বাবা রে, ওয়াও।
আচ্ছা, ঠিক আছে। আমরা ক্লাসে চলে আসি। মফিদুল ইজ এনজয়িং দ্য ক্লাস। এনজয় ইউর ক্লাস মফিদুল, বেস্ট অফ লাক। আচ্ছা, তো এটাকে একটু বড় করি আমি, ওয়েট। ওকে, দেখেন, এটাকে যখন আমি বড় করলাম, এটাকে যদি আমি একটু সাইড দিকে টান দেই, তাহলে আমি পুরা কিওয়ার্ডটা দেখতে পারবো। অ্যাডাল্টস দরকার নাই, ইলেকট্রনিক্স ফুড স্কুটার ফর হেভি অ্যাডাল্টস, বয়স্কদের জন্য, খুব ওল্ড, মানে 60+। বেস্ট স্কুটার ফর অ্যাডাল্টস, বেস্ট স্কুটার 2024, নট রিলেটেড টু আস। এগুলো সব আইডিয়াস, হ্যাঁ, আমরা যে তিনটা কিওয়ার্ড ইউজ করছি। 300 lbs, adults commuting electronic scooter for commuting, best electronic scooter 2022 2023, বেস্ট বাই স্কুটার। এগুলো কিন্তু আইডিয়া। আচ্ছা, এখন একটা জিনিস, এগুলো হচ্ছে আইডিয়া। তো আইডিয়ার পাশে অ্যাভারেজ মান্থলি সার্চ, তার মানে হইলো প্রত্যেক মাসে এই বেস্ট ইলেকট্রনিক স্কুটারের সার্চ কি হয়, 10,000 থেকে 100,000। 100K মানে 100,000। 100,000 সমান কত? 1 লক্ষ। জুলফিকার, জুলফিকার আপনি কিন্তু আনমিউট করতে পারবেন, আপনাকে কিন্তু আমি সেই পারমিশন দিছি। কথা বললেন, হ্যাঁ, আস্তে আস্তে এইভাবে একজন একজন বাড়াবো যারা ভালো করবেন। তো 100K মানে 1 লক্ষ। ইউএসএ তে 10,000 থেকে শুরু করে 1 লক্ষ সার্চ হয়। কোন কিওয়ার্ডটার উপরে? বেস্ট ইলেকট্রনিক স্কুটারের উপরে। গুড। 3 মান্থস চেঞ্জ। 3 মান্থস চেঞ্জটা কি? মানে এটা কোন মাস? নভেম্বর মাসে ঢুকছি না? নভেম্বর মাস, নভেম্বর মাসের আগের মাস কি? অক্টোবর। অক্টোবরের আগের আগের মাস কি? সেপ্টেম্বর। সেপ্টেম্বর। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, গত 3 মাসে এই সার্চ কি বাড়ছে না কমছে? নো, ইটস বাড়ছে। স্টেবল। বাড়েও নাই, কমেও নাই। নো, 0% হুম। মানে বাড়েও নাই, কমেও নাই। ইটস স্টেবল, সেম গ্রাফে চলতেছে, অলমোস্ট সেম গ্রাফে। নিম্নে 10,000 সার্চ হয়, উপরে 1 লক্ষ সার্চ হয়। এই রেঞ্জের, এই রেঞ্জ থেকে কমেও নাই, বাড়েও নাই। এই ক্লাসগুলো একটু স্লো যাব, কারণ বুঝতে হবে টপিকগুলো। ইও, ওয়াই ও ওয়াই চেঞ্জেস, এটাও বুঝতে হবে। এই ওয়াই ও ওয়াই চেঞ্জটা কি? কম্পেয়ার্স দ্য মান্থলি সার্চ ভলিউম অফ লাস্ট মান্থ উইথ দ্য সেম মান্থ অফ দ্য প্রিভিয়াস ইয়ার। মানে মনে করেন এটা নভেম্বর মাসের 30 তারিখ, মানে নভেম্বর মাসের 30 তারিখে যদি 10,000 থেকে 1 লক্ষ সার্চ হয়, তাহলে এটা তো 2025 সাল, 2024 সালেও ঠিক একই ছিল নভেম্বর মাসে। দিস ইজ ওয়াই ও ওয়াই চেঞ্জ, ইয়ার ওভার ইয়ার চেঞ্জ। ওকে, আচ্ছা, কম্পিটিশনটা কি? কম্পিটিশনটা মানে হইল, মানে এটাকে যদি আপনি র্যাঙ্কে নিয়ে আসতে চান, আপনার কতটুকু সহজ হবে আর কতটুকু কঠিন হবে। এক্সকিউজ মি, 3টা লেভেল আছে এই কম্পিটিশনের। একটা হইল লো, 2 নাম্বারটা হইল মিডিয়াম, 3 নাম্বারটা হইল হাই। এখন আবার কিছু কিছু কিওয়ার্ড আছে, দেখেন আমি একটু নিচের দিকে আসি, সব হাই 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 লো, এটা লো বলতেছে। আচ্ছা, তারপরে মিডিয়ামও আছে সামওয়্যার, এই যে মিডিয়াম। তো এই 3টা লেভেল আছে।
জুলফিকার, হুমায়ুন বললেন না। জুলফিকারকে তো আমি কথা বলার সুযোগ দিছি, বলেন তো আমরা যখন কিওয়ার্ড চুজ করব আপনার সেন্স থেকে আমরা কোন কিওয়ার্ডটাকে চুজ করব, হাই, মিডিয়াম নাকি লো কম্পিটিশনের? আচ্ছা, আপনি বলার আগে আমি একটু এই তিনটা জিনিসকে, হাই মানে এটাকে, এই কিওয়ার্ডটাকে গুগল ফার্স্ট পেজে আনতে আপনার মাথার ঘাম পায়ে পড়বে, মানে সময় লাগবে, খুব কষ্ট করতে হবে। মিডিয়াম মানে কষ্ট করতে হবে, হবেও না। লো মানে খুব ইজিলি নিয়ে আসতে পারবেন। এইবার বলেন জুলফিকার, কোন লেভেলটাকে আপনি চুজ করবেন যখন কিওয়ার্ড সিলেক্ট করবেন? প্রথমে মিডিয়াম থেকে শুরু করব স্যার। আচ্ছা, তারপর? তারপরে হাইয়ে যাব। আচ্ছা, এগুলো আমি পারি ইনশাল্লাহ। সজীব ইসলাম না, দাঁড়ান, সজীব ইসলাম রে আমি একটু আনমিউট করি, এক সেকেন্ড। যারা পারে তাদের সঙ্গে কথা বলতেই তো মজা লাগবে। সজীব ইসলাম, সজীব ইসলাম, আপনিও আনমিউট হইতে পারবেন, আমি যখন জিজ্ঞেস করব কথা বললেন। আচ্ছা, এবার বলেন, হুমায়ুন বলেন, হোয়াট ইজ ইয়োর ভাইয়া থট? আমার আপনি, যেটা মনে হচ্ছে এটা হাই হওয়া উচিত, জানি না, আর মনে হচ্ছে এটা হাই হবে। না, যদি আপনি একটা কিছু বলেন এটার এগেনস্টে আমাকে যুক্তি দেখাইতে হবে কেন যুক্তি আপনি হচ্ছে এটা যে সিলেক্ট এখানে করবেন। কম্পিটিশন হাই, এটা হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চেস, এইটা হাই, যেটা হাই হচ্ছে সবচেয়ে বেশি সার্চ হচ্ছে, আহ, সেইটা নিয়ে কাজ করলে দ্রুত রেজাল্ট পাওয়া যাবে, আমার এটা মনে হচ্ছে। কিওয়ার্ড যেটা হাই, এটাকে আপনি ফার্স্ট পেজে আনতে তো মাথার ঘাম পায়ে পড়বে। আমি আসলে কনফিউজ ভাই, আমি হুম। বুঝতে পারছি না। আমার আচ্ছা, এটাই মনে ঠিক আছে, হচ্ছে। ডোন্ট ওয়ারি, আমি এটার আনসার দিব। সজীব আচ্ছা, ইসলাম বলছেন আমাকে আনমিউট রাখবেন, আমার এইভাবে হচ্ছে না। সজীব ইসলাম, করে দিছি, আপনাকে আজ একটু আনমিউট করে দিছি। এবার সজীব ইসলাম বলেন, জি, আসসালামু বলেন আলাইকুম কোন স্যার। লেভেলটা আপনি। ওয়ালাইকুম আসসালাম, বলেন জি স্যার, বলেন এটা বলেন প্রথমে কি কি হচ্ছে বলেন? আমাকে লো লেভেল থেকে সিলেক্ট করতে হবে। তারপরে আস্তে আস্তে আমার এটা মানসম্মত যেভাবে হবে সেভাবে ওইটা আমাদেরকে দিতে হবে। আপনার এর পিছনে যুক্তি বলেন। স্যার, যুক্তি হচ্ছে যে আমি যখন একটা প্রথমেই একটা হাই কোয়ালিটি এটা ব্যবহার করব, সেটা আসলে আমি আমার খাচ্ছে কিনা, মানে এটা যাচ্ছে কিনা, এটা প্রথমেই এনে আসে যে আমাকে লো কোয়ালিটি থেকে আস্তে আস্তে চয়েস করে করে মানে উপরের দিকে আসতে হবে। আচ্ছা, ওকে, আমি আপনার যুক্তিটা বুঝলাম। নূর এখানে বলে, বাকিরা এখন আনমিউট হয়ে যান। নূর এখানে বলছেন হাই, আমি নূরকে আনমিউট করলাম। নূর বলেন কেন হাই, আপনার এর পিছনে যুক্তি কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলেন। আমরা আগে আমরা আগে ল লেভেল থেকে শিখলে ভালো হয়। লটা শিখে তারপর আস্তে আস্তে মিডিয়ামে, তারপর হাইয়ে যাব, তাহলে শিক্ষাটা হলো তা আপনি, আমাদের পাশাপাশি। ল- আচ্ছা, কিন্তু আপনি তো লিখছেন, আমি এখানে দেখতে পারতেছি নূর বলছেন হাই, তো হাইটা আপনি কেন সিলেক্ট করবেন আগে? এটার এটার পেছনে হাইটা যুক্তি বলছিলাম বলেন, ভুলে। হাইটা বলছিলাম কঠিনটা শিখলে, না না, এটা এটা এই জন্য বলছিলাম, আগে কঠিনটা শিখলে নিচেগুলো আর কি আস্তে আস্তে আম, কঠোর পরিশ্রম করা লাগে আগে, তারপর আর কি না পরিশ্রমটা না না, ধীরে ধীরে কমে না না আসবে। না, আপনি ট্র্যাক চেঞ্জ করছেন। আমি বলছি কিওয়ার্ড কোনটা সিলেক্ট করব, কোন লেভেলেরটা, লো লেভেল আগে, হাই লেভেল আগে, না মিডিয়াম লেভেল আগে, আমি, আমার কোশ্চেন এটা। ল থেকে মিডিয়াম, তারপর হাইয়ে যাবো এই সিস্টেমে। ওকে, ভেরি গুড। আচ্ছা, এটার আনসারটা আমি একটু পরে দিচ্ছি, আর বাকিগুলো আগে একটু বুঝাই। তো কম্পিটিশনটা বুঝলেন, তারপরে বলছে অ্যাড ইমপ্রেশন শেয়ার, মানে অ্যাড দিলে এটার ইমপ্রেশন কি পরিমাণ শেয়ার হবে, এগুলা, এইটার ইনফরমেশনটা গুগল দিচ্ছে না। টপ অফ পেজ বিড লো রেঞ্জ,
মানে এখানে আরেকটা ইনফরমেশন আছে, যদি আমি বেস্ট ইলেকট্রনিক স্কুটার ব্যবহার করি, এটার কম্পিটিশন হাই, এটার সার্চ ভলিউম হচ্ছে মিনিমাম 10K to 100K, এবং আমি এই কিওয়ার্ডটা দিয়ে যদি গুগলে অ্যাড দেই, আমরা গুগল অ্যাড যখন দেই তখন দেখব, মানে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করেন, কোনো কোনো ক্লায়েন্ট বলবে তারা জানে না যে দেখো, আমি চাই বেস্ট ইলেকট্রনিক স্কুটার, বা আমার ওয়েবসাইট, সে এটাও বলবে না বেস্ট ইলেকট্রনিক স্কুটার, এটাও বলবে না, কিছু কিছু ক্লায়েন্ট টেকনিক্যালি বলবে না আপনাকে, বলবে দেখো, আমি এক্সকিউজ মি, আমি 3 দিনের মধ্যে গুগল ফার্স্ট পেজে আমার ওয়েবসাইট দেখাইতে চাই, আমি গুগল অ্যাড বুঝি না, এসইও বুঝি না, কিচ্ছু বুঝি না, তুমি ডিজিটাল মার্কেটার এক্সপার্ট, তুমি কি আমাকে গুগল ফার্স্ট পেজে 3 দিনের মধ্যে আয়না দিতে পারবা? আপনাদের আনসার কি হবে? পারবো। কিভাবে? গুগল অ্যাডের মাধ্যমে। তখন তাকে বলতে হবে যে জি স্যার, আমি আপনার ওয়েবসাইট, এই ইলেকট্রনিক স্কুটারের ওয়েবসাইট কেউ যদি সার্চ করে আমি আপনার পেজটাকে টপে রাখতে পারবো। ঠিক আছে, আমি অ্যাড দিব, ফাইন, আমি আমি আপনাদের কাস্টমার, আমি বললাম ভাই আমি অ্যাড ট্যাড এত বুঝি না, আমার খরচ কত লাগবে, আমাকে একটা বাজেট দাও। তবে এখনের ক্লায়েন্ট অনেক স্মার্ট, তারা একজনের কাছ থেকে না 2-3 জনের কাছ থেকে বাজেট নেবে। আমি একটু ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, প্রাইস নেগোসিয়েশনের একটা টপিক বলবো, এগুলা থাকবে পরে, জাস্ট যেহেতু কথার সঙ্গে আসছে এই জন্য বলতেছি। তখন আপনি প্রাইজিংটা কিভাবে করবেন দেখেন, আপনি যদি এই কিওয়ার্ডটা দিয়া গুগলে অ্যাড দেন, গুগল সর্বনিম্ন আপনাকে চার্জ করবে 0.39। এইবার দেখেন, এইগুলা কেউ আপনাদেরকে দেখাবে না, আমি শিওর। এটা হচ্ছে প্রাইস। তার মানে আপনি যদি এই কিওয়ার্ডটা দিয়ে আপনি অ্যাড দেন বেস্ট ইলেকট্রনিক স্কুটার, যেহেতু এইটার সার্চ ভলিউম আছে এই জন্য এটাতে আপনি সিলেক্ট করলেন। ইউএসএ তে ক্লায়েন্ট আপনার ইউএস এর, সে চাচ্ছে ইউএসএ বেসড ট্রাফিক এবং সেল, আপনি গুগল অ্যাডের মাধ্যমে তাকে ফার্স্ট পেজে নিয়ে আসবেন, এই হচ্ছে স্ক্যানারিও, মানে বাংলা কি, অবস্থান। তো এই হচ্ছে টার্গেট এবং চাহিদা ক্লায়েন্টের। সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকবার যখন শো করবে এবং কেউ ওই অ্যাডে ক্লিক করবে, আপনার বাংলা টাকায় খরচ হবে 47 টাকা 58 পয়সা। ওকে, এখন সে আমাকে আপনাকে বলছে, আমি আপনাদেরকে বলতেছি যে এটা আমাকে বলবেন না, এটা আমাকে বলবেন না, আমি ক্লায়েন্ট আপনাদের, আমাকে কি বলবেন জানেন? ক্যালকুলেটর বাইর করি, প্রাইজিং কিভাবে করতে হয়। এটা হইল আপনার ইন্টারপার্সোনাল ক্লায়েন্ট কমিউনিকেশনের প্রপোজাল অ্যান্ড প্রাইজিং ডিসকাশন এবং ক্লায়েন্ট হান্টিং এর একটা, অনেকগুলোর মধ্যে একটা। তাইলে আপনি মাসিক যদি হিসাব দিতে হয়, মাসে যদি 10,000 সার্চ ভলিউম হয়, আপনি ধরে রাখলেন 100টা, 100টা ক্লিক হবে, 100 × 40 পয়েন্ট, 100 × 40 পয়েন্ট, বাংলা টাকা হিসাব করি 47.58, 47.58 কত হইল? 4,000 টাকা। 4,000 টাকা যদি হয়, আমি যদি এখানে লিখি 4,000, তাইলে আমার ডলার কত? $32। আপনি যদি এটা 100 ক্লিক দেন ইজ ভেরি লো, তাইলে 3 100 কত হয়? 3 4 12,000, 12,000 হয় $98। তো আপনি, এইটা হচ্ছে একটা রেঞ্জ, মানে 300টা ক্লিক মাসে যদি দেন, ডেফিনেটলি এখান থেকে ভালো রেজাল্ট আসবে। আচ্ছা, এখন
এইটা আবার ডিপেন্ড করে ক্লায়েন্টের বাজেট কেমন। আপনার বাজেট দেওয়ার আগে তখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে যে, স্যার, আপনার মান্থলি বাজেটটা কি আমি জানতে পারি? ক্লায়েন্ট তখন দুই তিনটা আনসার দিতে পারে। এক, আমার কোনো বাজেট লিমিটেশন নাই, তুমি এক্সপার্ট, তুমি আমাকে যেভাবে গাইড দিবা আমি সেভাবেই করব। দুই, আমার বাজেট মাসে $300। তিন, আই ডোন্ট নো, আই এম নট শিওর। এই তিন ধরনের আনসার কিভাবে, আমি কিন্তু ট্র্যাকের বাইরে যাই নাই। একটা জিনিস বলতে গিয়ে আমি সেই জিনিসগুলোকে বলতেছি, ডোন্ট টেক মি রং, জিনিসগুলো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, যারা বলবে আই ডোন্ট নো, যারা বলবে আই হ্যাভ $300, এবং যারা বলবে I don't have any concern about budget, you can guide me, মানে তুমি আমাকে সাহায্য করো, তুমি এক্সপার্ট। তো আপনি কিন্তু ক্যালকুলেশন করে বাইর করে ফেলছেন আপনার খরচ কত হবে, 12,000 মাসে, $98। আচ্ছা, যে বলবে বাজেট ইজ নট দ্য ফ্যাক্ট, তার জন্য হবে 400 অথবা 500। সেই ক্ষেত্রে আপনি যদি $500 বলেন, তখন আপনার কাছে আসতেছে 61,000 টাকা। এখান থেকে $200 আপনার পকেটে। $200 সমান কত? 24,000 টাকা আপনার পকেটে। আর প্রথম মাসে কম রাখবেন, বেশি খাইতে যায়েন না প্রথম মাসে, $150ও তো কম না, ঠিক আছে? বা $200 রাখতে পারেন, $300 অ্যাড দিবেন। ওই $300টাকে ইউটিলাইজ করবেন শুধু একটা কিওয়ার্ড দিয়া না, আরো কোনগুলাতে আছে বেশি ওইটাকে ব্যবহার করবেন, যদি তার অ্যাডাল্টসের জন্য থাকে। ওকে, একটা কিওয়ার্ড দিন, ওই $300টাকে ইউটিলাইজ করবেন আপনি দুই চারটা কিওয়ার্ড দিয়া, তিনটা কিওয়ার্ড ম্যাক্সিমাম। তাইলে $200 আপনার পকেটে, $300 ক্লায়েন্টের জন্য। তারপরে যখন আপনি সেকেন্ড মাসে দেখবেন যে আপনার এক্সপেকটেশনের বেশি অর্ডার সে পাচ্ছে, সার্চ কোয়ারি পাচ্ছে, তখন আপনার প্রফিট মার্জিন বাড়ান, অ্যাডের বাজেট কমান। ক্লায়েন্ট তো আর এটা দেখতেছে না, বাট চিট করবেন না, বি ফেয়ার এনাফ। সার্ভিস দিবেন যখন টপ ক্লাস সার্ভিস দিবেন, প্রথমেই খাইতে চাইেন না $100 বাজেট দিই, $400 আমার পকেটে, এই ক্লায়েন্ট আপনার সঙ্গে কন্টিনিউ করবে না। আচ্ছা, এটা ছিল বাজেটিং এর একটা আইডিয়া আপনাদের জন্য। মূল কথায় আসি। আমার ফিলোসফি হইল, আমি খুঁজে বের করি সবচেয়ে বেশি হাই কোনটাতে এবং সবচেয়ে বেশি সার্চ ভলিউম কোনটাতে, এবং আমি এই মেথডেই, এই টেকনিকেই 45 দিনে আমি গুগল ফার্স্ট পেজে আনছি। এখন জিজ্ঞেস করেন হাইটা আপনি কিভাবে 45 দিনে আনলেন? এনি আইডিয়া? আমি কিন্তু বিষয়গুলো আলোচনা করে আসছি। বলেন তো, যাদেরকে যাদেরকে আনমিউটের সুবিধা দিছি, কিভাবে আনবেন? এনি আইডিয়া? হাই, মানে এটার মাথার ঘাম পায়ে পড়বে। এই হাই ভলিউম অর্গানিকলি, মানে গুগলকে টাকা না দিয়ে গুগল ফার্স্ট পেজে আনতে যাচ্ছেন, টাকা দিয়ে না, এটা ছিল অন্য একটা মানে ক্যালকুলেশন, যখন গুগলে অ্যাড দেওয়ার জন্য আপনাকে ক্লায়েন্ট বলবে, এটা ডিফারেন্ট পার্ট। বাট আমি অর্গানিকলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে আমি যখন এসইও করি, হাইটাকে নেই এবং সবচেয়ে বেশি যেটা সার্চ ভলিউম আছে, এর পেছনের যুক্তি হইল, যেটাতে সার্চ ভলিউম বেশি সেটা থেকেই তো আমি তাকে ভিজিটর দিতে পারবো। ভিজিটর মানে কি, আমি আগের ক্লাসে বুঝাইছি যে আপনার সার্চে, আপনার ওয়েবসাইটে অর্গানিক ওয়েতে গুগলকে টাকা না দিয়ে গুগল ফার্স্ট পেজে যদি থাকেন, ওখানেই তো ক্লিক পড়বে, কারণ মানুষ সেকেন্ড পেজ থার্ড পেজে খুব কম যায়, ফার্স্ট পেজ থেকে ক্লিক আসে। সো ফার্স্ট পেজে যদি আপনি আসতে পারেন, ওখান থেকেই আপনার লিড আসবে, সেল আসবে। এটা আচ্ছা, তো এটা হচ্ছে আমার লজিক, যে আমি আমার যেটাতে বেশি সেটা আমি চুজ করব। হাইটা কেন চুজ করব? হাইটাকে আমি কিভাবে 45 দিনের মধ্যে আনতেছি, এটা একটা কোয়েশ্চেন আপনাদের মধ্যে আছে না? হাই তো ভাই, আপনি বললেন যে পায়ে মাথার ঘাম পায়ে পড়বে, এটাকে আপনি 45 দিনে কেমনে আনবেন? আপনাদের কি কোনো আইডিয়া আমি কিভাবে আনবো? আমি তো বলবোই।
যাদেরকে আনমিউট করার সুযোগ দিছি, বলেন তো, ব্রেন স্টর্মিং করি আমরা। কোনো যেখানে কম্পিটিশন বেশি সেখানে হয়তো অডিয়েন্সও বেশি থাকার কথা, বা সেটাই তো বলতেছি, কিন্তু এটা তো আনতে গেলে মাথার ঘাম পায়ে পড়বে। আপনি 45 দিনে আনতে পারবেন না, কিন্তু একটা ট্রিক আছে। সেই ট্রিকটা কি? আমি সেই ট্রিকের কথা বলে আসছি আগের ক্লাসগুলোতে, আমি সেটা জানতে চাচ্ছি ধরতে পারছেন কিনা। আমি বলি, ধরতে পারেন নাই। আমি দুইটা টাইপ কিওয়ার্ড বলছিলাম, শর্ট টেইল, লং টেইল, মনে আছে? লং টেল। জি জি। আচ্ছা, এখন আমার মেন কিওয়ার্ড কি? বেস্ট ইলেকট্রনিক স্কুটার। আমি এখানে ইউজ করব, আমরা এখন কোন সালে আছি? ধরেন 2026-এ 25, ঢুকে গেছি, 2000। ধরেন ঢুকে গেছি 26-এ। আমি তখন লং টেল কিওয়ার্ড গুলাকে অ্যাড করব। বেস্ট ইলেকট্রনিক স্কুটার ইন 2026, বেস্ট ইলেকট্রনিক স্কুটার ইন ইউএসএ। ইলেকট্রনিক স্কুটার শর্ট টেল কিওয়ার্ড ইউজ করব, সরি, ইলেকট্রিক স্কুটার, বেস্ট ইলেকট্রিক স্কুটার ইন তার স্টেটে। মানে মূল কথা কি, লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ড ইউজ করব। কারণ কি জানেন? আমরা যখন, একটা এক্সাম্পল দেই, 10তলা বিল্ডিং এর জন্য উঠতে যাই কোথাও, আমরা কি সিঁড়ি বেয়ে উঠি নাকি লিফট দিয়ে উঠি? যদি লিফট থাকে, লিফট দিয়ে উঠি। লিফট দিয়ে ওঠার 10তলা চেষ্টা করি। লিফট দিয়ে ওঠার চেষ্টা করি। লিফটে উঠে বাটনে ক্লিক করলে মেশিনটা অটোমেটিক আমাদেরকে লিফটটা উপরের দিকে নিয়ে যাইতে থাকে, আমাদেরকে পা ব্যবহার করতে হয় না। এই লং টেল কিওয়ার্ডটা এই হাই পারফর্মিং কিওয়ার্ডকে ফার্স্ট পেজে আনতে সহযোগিতা করে। দিস ইজ দ্য টেকনিক। আমি সব সময় ওই বেসটাকে, হাইটাকে সিলেক্ট করি এবং তার পাশাপাশি আমি কিছু সাপোর্টিভ কিওয়ার্ড দেই, যেটা মেইন কিওয়ার্ডটাকে লিফট আপ করে দ্রুত ওই কিওয়ার্ড দিয়ে গুগল ফার্স্ট পেজে আসা যায়। দিস ইজ দ্য টেকনিক। আমি যে এই টেকনিকটার কথা বললাম, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 10 বছরের আমার লার্নিং, ইমপ্লিমেন্টেশন এবং প্রুভের একটা কথা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, এবং এটা 100% কার্যকর। আমি মানে না যে না না ইমপ্রুভ করে আমি আপনাদেরকে এই কথাটা বলতেছি না, আপনারা যখন এটা করবেন ইউ উইল সি দ্য রেজাল্ট। দিস ইজ দ্য টেকনিক। অনেকেই বলছেন লো থেকে শুরু করি। লো থেকে শুরু করলে আপনার কম্পিটিশন লো, বাট ভলিউমও কত? 10 থেকে 100। এটা আপনাকে 6 মাস লাগবে এই ধরনের ওয়েবসাইটে করতে গেলে। বাট হ্যাঁ, এসইও এক্সিকিউটিভ হিসাবে আপনার টেকনিক ঠিক আছে, বাট আপনি এই 3 মাসের কোর্স শেষে এসইও এক্সিকিউটিভ হওয়ার সুযোগ নাই আর। আপনাকে এসইও স্ট্র্যাটেজিস্ট হইতে হবে, স্ট্র্যাটেজিস্ট ডাইরেক্ট আফটার 3 মান্থস। তো ডাইরেক্ট যদি স্ট্র্যাটেজিস্ট হইতে হয়, এটা একটা স্ট্র্যাটেজি ছিল আমি, যেটা আমি আপনার সঙ্গে আমার এই 10 বছরের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। কারো কোনো প্রশ্ন আছে বলেন? আমি কি যুক্তিটা বুঝাইতে পারছি? ইয়েস অর নো? বুঝতে পারছি ভাইয়া, ধরতে পারছি। তার মানে আমি যদি ভুল না বুঝে থাকি, আপনার যে হাই ডিমান্ডিং যে কিওয়ার্ডটা বা হাই কম্পিটিটিভ যে কিওয়ার্ডটা, এটাকে কিছুটা মডিফাই করে দিতে হবে যেন আমি এই মানে কম্পিটিশনটা এড়াইতে পারি। বিষয়টা এরকম ভাই নাকি? হ্যাঁ, তবে মডিফাই করবেন ঠিকই, সামনে পিছনে লাগাবেন, লং টেল কিওয়ার্ড বানাবেন, মেইন কিওয়ার্ডটাকে কিন্তু ভোলা যাবে ঠিক না। রাখতে হবে। রাইট, ধরতে পারছি। ভেরি গুড, ইউ গট দ্য পয়েন্ট, থ্যাংক ইউ। এই ছিল প্রথম পার্ট। আমি যদি আবার কিওয়ার্ড প্ল্যানারে চলে আসি, এটা ছিল ডিসকভার কিওয়ার্ড। গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট। এটাতে কি
মানে আপনি কিছু কিওয়ার্ড সিলেক্ট করছেন, আপনাদেরকে আমি বলছিলাম নিম্নে কতগুলা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, 15টা, উপরে 50টা, বলছিলাম এরকম একটা রেঞ্জ। তো আপনি যে কিওয়ার্ডগুলা ওই যে গুগলের সার্চ, গুগলের সাজেশন, এগুলা থেকে আপনাকে কিওয়ার্ড লিস্ট করতে হবে, টেমপ্লেটে রাখতে হবে। সেই টেমপ্লেটে রাইখা সেই টেমপ্লেটে রাইখা সেই টেমপ্লেটে রাইখা আপনাদেরকে সার্চ ভলিউম বের করতে হবে, যে আচ্ছা কোন কিওয়ার্ডের কোন সার্চ ভলিউম আছে। বের করার পরে সিকুয়েন্সিয়ালি বসাইতে হবে। সিকুয়েন্সিয়ালি বলতে সার্চ ভলিউম যেগুলো হাই সার্চ ভলিউম এবং কম্পিটিশন হাই, সেগুলো প্রথম দিকে থাকবে, আর আপনার লং টেল কিওয়ার্ডগুলো তার পরবর্তীতে থাকবে। এইভাবে এগুলোকে ইনসার্ট করতে হবে। ডান। দুইটা পার্ট আমি আপনাদেরকে দেখাই দিলাম। আমরা আমাদের ক্লাস শিটে চলে যাব, কারো কোনো প্রশ্ন আছে কিনা। নাই, কারো কোনো প্রশ্ন নাই? ঠিক আছে। এই প্রশ্নগুলো ব্লগের উপর সীমায় H1, 2 এবং 3-তে থাকতে হবে, এটা আমরা দেখলাম। কিওয়ার্ড টুলস ব্যবহার করে এটাও আমরা দেখলাম। আপনার ক্লাসে টুলগুলো লাইভ দেখানোর ক্ষেত্রে টুলটাকে আমি দেখাইলাম। সেটা হইল কম্পিটিশন ডিফিকাল্টি যাচাই করুন। এখানে আরেকটা জিনিস আছে, নতুন ওয়েবসাইট হলে ডিফিকাল্টি 0.30 এমন কিওয়ার্ডস নিন। ডিফিকাল্টি 0.30 এমন কিওয়ার্ডস নিতে বলছে। আই ডোন্ট ওয়ান্ট টু গো উইথ দিস ইজ মাই টেকনিক। সো এটাকে আমি বলবো keywords। উদাহরণ, এই যে ইলেকট্রনিক স্কুটার প্রাইস ইন বাংলাদেশ 2025, এই বাংলাদেশটা চেঞ্জ হয়ে যাবে আপনার কান্ট্রি ক্লায়েন্টের অনুযায়ী। বেস্ট বাজেট ইলেকট্রনিক স্কুটার শর্ট টাইম টু বোর্ড হাই কম্পিটিশন। মানে লং টেল কিওয়ার্ড হইতে হবে, অবশ্যই শর্ট টেল কিওয়ার্ড না, লং টেল কিওয়ার্ড হইতে হবে, এবং হাই কম্পিটিশন থাকতে হবে এগুলার। ঠিক আছে, একটা জিনিস সঠিক বলছে, হাই কম্পিটিশন রাখতে হবে। সার্চ ইন্টেন্ট চেক করুন। ব্লগের জন্য সবচেয়ে ভালো ইন্টেন্ট হলো ইনফরমেশনাল কিওয়ার্ড, কম্প্যারিজন কিওয়ার্ড, রিভিউ কিওয়ার্ড, হাউ টু গাইড কিওয়ার্ডস। সার্চ ইন্টেন্ট মানে সার্চ ইন্টেন্টটা কি একটু আগে বলেছি নাকি? সার্চ ইন্টেন্টটা বলি নাই? সার্চ ইন্টেন্ট বলছি। সার্চ ইন্টেন্ট, 1 সেকেন্ড, সার্চ ইন্টেন্ট আছে আবার এখানে। হ্যাঁ, why search intent is important. হোয়াট ইজ সার্চ ইন্টেন্ট, এটা আগে বুঝতে হবে। সার্চ ইন্টেন্ট হলো ব্যবহারকারী যখন গুগলে কোনো কিছু সার্চ করে, তখন তার মূল উদ্দেশ্য বা সে আসলে কি চায় সেটাকে বোঝায়। এখন গুগল কাজ করে, একটু আগে বলছি, সার্চ ইন্টেন্টের উপরে, মানে ইউজার সেন্ট্রিক ইউজার সেন্ট্রিক সার্চের উপরে গুগল অ্যালগোরিদম এআই এখন কাজ করে। ইউজাররা আসলে কি ধরনের সার্চ চাচ্ছে, আর সেইটাকে বেসড করে আপনার ওয়েবসাইট থেকে নিয়ে আসে। সে কি তথ্য জানতে চায়, নাকি কোনো পণ্য কিনতে চায়, নাকি কোনো ওয়েবসাইটে যেতে চায়, নাকি কোনো তুলনা, রিভিউ বা গাইড খুঁজতেছে। এইবার আমাকে বলেন তো, এই ইন্টেন্টটা বুঝতে পারছেন কিনা? সে কি তথ্য জি ভাইয়া, জানতে বুঝতে চায়? পারছি, ইন্টেনশন।
ইন্টেন্ট, ইন্টেনশনটা কি? এই ইন্টেনশনের সংক্ষিপ্ত হচ্ছে ইন্টেন্ট। অনেকেই বুঝবে না হুমায়ুন, আমি একটু দুইটা লাইন বলি। নাকি কোনো পণ্য কিনতে চায়, মনে করেন ওই যে বেস্ট ইলেকট্রনিক স্কুটার 2025 ইন বাংলাদেশ, আমি কি করতে চাচ্ছি, এটা কেন খুঁজতেছি? যাতে আমি একটা স্কুটার, ভালো স্কুটার কিনতে পারি। ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, আমি জানতে চাচ্ছি যে কে ডিজিটাল মার্কেটিং ভালো শেখায় বাংলাদেশের মধ্যে। নাকি কোনো ওয়েবসাইটে যেতে চায়, বেস্ট ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট ইন বাংলাদেশ। নাকি কোনো তুলনা বা রিভিউ গাইডলাইন খুঁজতেছে, কম্পেয়ার বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইনস্টিটিউট ইন বাংলাদেশ, তখন আমি কম্প্যারিজন চাচ্ছি। তো এই সার্চ ইন্টেন্ট বুঝতে হবে। সার্চ ইন্টেন্ট বুঝে আপনাকে ওই ওয়েবসাইটে সার্চ ইন্টেন্ট রিলেটেড কন্টেন্ট আপনাকে লিখতে হবে। কারো কোনো প্রশ্ন? নাই। গুগলের প্রথম কাজ হলো, আচ্ছা সার্চ ইন্টেন্টটা বোঝাইছি, কারণ এখানে সার্চ ইন্টেন্টটা ছিল, আমি সার্চ ইন্টেন্ট না বোঝায় অন্যদিকে যেতে পারি না। এক সেকেন্ড। সার্চ ইন্টেন্ট চেক করুন। ব্লগের জন্য সবচেয়ে ভালো সার্চ ইন্টেন্ট হলো ইনফরমেশনাল কিওয়ার্ড। কি ধরনের কিওয়ার্ড গুগলের জন্য ভালো হবে, এই ব্লগের জন্য ভালো হবে? এটা হচ্ছে টিপস এগুলা: কম্প্যারিজন, রিভিউজ, হাউ টু গাইড। এই পয়েন্টগুলো অবশ্যই ব্লগের সার্চ ইন্টেন্টের জন্য, কন্টেন্ট লেখার জন্য ভালো। উদাহরণ: ব্লগ ফ্রেন্ডলি কিওয়ার্ডস, ব্লগের জন্য ফ্রেন্ডলি কিওয়ার্ড। বেস্ট ইলেকট্রনিক স্কুটার আন্ডার 75 টাকা, আপনার একটা বাজেট আছে, 75,000 টাকার মধ্যে আপনি কিনতে চাচ্ছেন। সো তখন আপনার অবশ্যই এই প্রাইজিংটা মেনশন করতে হবে ক্লায়েন্টের ওয়েবসাইটে, যে আন্ডার 75, যদি তার আন্ডার 75 স্কুটার থাকে। হাউ টু মেনটেন ই স্কুটার ব্যাটারি, এটা ব্লগের জন্য লিখতেছেন না? ব্লগের মধ্যে একটু আগে কি দেখলাম, ইনফরমেশন, ওই প্রোডাক্টের ছোট ছোট টপিক নিয়ে কথা বলা, ওই যে টপিক্যাল বেসড কন্টেন্ট। ব্লগের মধ্যে এই টপিক্যাল বেসড কন্টেন্ট গুলাকে ইমপ্লিমেন্ট করা হয়। একটা স্কুটারের তো ব্যাটারি থাকে, ওটা তো আর তেল দিয়ে চলে না। তো এই জন্য ওই ব্যাটারি সম্পর্কে আপনাকে বলতে হবে ব্লগের মধ্যে। এক একটা ব্লগ হবে এক একটা ছোট ছোট ফিচার নিয়ে, আপনার যদি এটা ইলেকট্রনিক বাইকের ক্লায়েন্ট হয়, ইলেকট্রনিক স্কুটার ভার্সেস পেট্রোল স্কুটার, তো আপনার একটা ব্লগ হইতে পারে আপনার এই স্কুটারটা লোকজন কেন কিনবে, কম্পেয়ারিং পেট্রোল স্কুটারের চেয়ে আপনারটা কেন ভালো। এসইও গাইড ফর বিগিনার্স 2025, এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য বিগিনার্স গাইড, মানে এসইও সম্পর্কে শিখতে চাচ্ছেন, বিগিনার গাইড চাচ্ছেন, হাউ টু গাইডস, বিগিনার গাইডের জন্য এই তথ্যগুলো আপনার অনেক এইভাবে লিখতে হবে, যে গাইড ফর বিগেইনার্স। এখানে মূল কিওয়ার্ড কোনটা? গাইড ফর বিগেইনার্স। সনটা ডিপেন্ড করে আপনি কোন সালে বসবাস করতেছেন। আপনি যদি 2030 সালে বসবাস করেন, তখন এটা 2030 সাল হয়ে যাবে, তাই তো? এই হচ্ছে বিষয়। ওকে, পার্ট 2, চুজিং কিওয়ার্ডস ফর সার্ভিস পেজ। সার্ভিস পেজ মানে কি বলছি একটু আগে? হোম পেজ, ফ্রন্ট পেজ, ল্যান্ডিং পেজ। উদ্দেশ্য ব্লগ থেকে আলাদা, অবশ্যই ব্লগ থেকে আলাদা, এটা হোম পেজ, সার্ভিস পেজ। এখানে লক্ষ্য হলো কাস্টমার কনভার্ট করো বা লিড বা সেল পাওয়া। এই জন্য ব্লগের মতো ইনফর্মাল কিওয়ার্ড নয়, বরং ট্রানজেকশনাল কিওয়ার্ড, কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড, লোকেশন বেসড কিওয়ার্ড ব্যবহার করতে হয়। এগুলা হচ্ছে টিপস, স্টেপ বাই স্টেপ প্রসেস ফর সার্ভিস পেজ কিওয়ার্ড সিলেকশন। কিভাবে সার্ভিস পেজ কিওয়ার্ড সিলেক্ট করবেন, ওয়েবসাইটের কন্টেন্ট যখন লিখবেন, সেই পন্থাটা, পন্থা মানে কি? স্ট্র্যাটেজি। আমি চাই না আপনারা এই কোর্স শেষে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হন,
আমি চাই ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট হন। যদিও স্ট্র্যাটেজিস্ট পদবিটা লাগে লিস্ট মিনিমাম 3 to 5 ইয়ার্স পরে, বাট আমি এখানে আপনাদেরকে কোনো শর্টকাট দেখাচ্ছি না। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যা শিখছি, আমাকে লোকজন এখন স্ট্র্যাটেজিস্ট বলে, আমি নিজে নিজে বলি না। যেহেতু আমার 15 বছর পার করে ফেলছি, আমার তো স্ট্র্যাটেজিস্টও থাকার কথা না। লোকজন আমার সঙ্গে ফেয়ার করতেছে না, আমাকে তো কনসালটেন্ট বলার কথা ছিল, বাট বলে না। কি করবো, এটা আমার দুঃখ। তো স্ট্র্যাটেজিস্ট বলে লিস্ট। তো আমি চাই আপনারা 3 মাসের কোর্স শেষে স্ট্র্যাটেজি মানে কি, ইটস নট এ জোক। স্ট্র্যাটেজি মানে হলো পন্থা, মানে সঠিক পন্থা, যেটাকে ইমপ্লিমেন্ট করলে অ্যাকচুয়াল রিয়েল লাইফ রেজাল্ট আপনি খুব দ্রুত পাবেন। এই স্ট্র্যাটেজিটা বিল্ড আপ হয় বছরের পর বছর যাওয়ার পরে, বাট আমি এগুলো আপনাকে 3 মাসের পরে যাতে আপনি ইমপ্লাই করতে পারেন। দ্যাটস ওয়াই আই এম সেইং টু 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 সে ইউর টু কল ইউর সেলফ আ স্ট্র্যাটেজিস্ট। লোকেশন বেসড কিওয়ার্ড ব্যবহার করতে হবে। স্টেপ বাই স্টেপ প্রসেস ফর সার্ভিস পেজ কিওয়ার্ড। হোম পেজের জন্য বায়ার ইনটেন্ট কিওয়ার্ড খুঁজুন, বায়ার ইন্টেনশনাল কিওয়ার্ড খুঁজুন। এখন এটা যদি হয় আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, আমি কিন্তু অনেক উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আমি এই যে একাধিক উদাহরণ দেই, এটা সুবিধা, নাকি যে কোনো একটা টপিক নিয়ে উদাহরণ দিব? আপনারা আমাকে বলেন তো, কোনটা আপনারা কনফিউজড হয়ে যান নাকি? আমাকে বলেন তো। একাধিকই মনে হয় সুবিধা হচ্ছে ভাই, নাহলে তো কম্পেয়ার করতে পারবো না, ধরতে পারবো না। ওকে, ঠিক আছে। তো বায়ার ইন্টেন্ট কিওয়ার্ড, মনে করেন আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং কোর্স করায় ইনবক্স একাডেমি। তো এইখানে বায়ার ইন্টেনশনটা কি, কি কি থাকতে পারে? ডিজিটাল মার্কেটিং কোর্স, ফেসবুক অ্যাডস কোর্স, ইথিক্যাল হ্যাকিং কোর্স, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোর্স। দোজ আর keywords intention for users. আচ্ছা, বাই নিয়ার মি কোড, 1 সেকেন্ড, কি বলতেছে, এজেন্সি, এই যে এজেন্সিটা ক্যাটাগরিতে পড়ে। ডিজিটাল মার্কেটিং না, সার্ভিস, সার্ভিসের মধ্যে পড়ে আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, কোর্স, সার্ভিস। এটা যদি হয় প্রোডাক্ট রিলেটেড, যে কোনো ক্লথ বিক্রি করতেছে, তখন বাই কিওয়ার্ডটাকে ইউজ করতে হবে। এজেন্সি সার্ভিস দেন, এটা একটা কোম্পানি, অথবা হায়ার করতেছেন। প্রাইজিং, আপনার কোর্সের প্রাইস কি, কস্ট কি। তারপরে নিয়ার মি, ওই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ার মি, তখন এটা ইনটেন্ট অনুযায়ী আপনার নিয়ার মি হয়ে যাবে। এগুলো হচ্ছে এক্সাম্পল, সবচেয়ে পাওয়ারফুল ওয়ার্ড, শর্ট টেইল কিওয়ার্ড। কেনাকাটার জন্য বাই, সার্ভিসের জন্য মানে আপনি এসইও সার্ভিস দেন, তখন সার্ভিস। এজেন্সি একটা কোম্পানি, এজেন্সি কোম্পানি একই কথা বাট ডিফারেন্ট, একই কথা না, সিমিলার বাট ডিফারেন্ট। এজেন্সি কান্ট্রি ওয়াইজ ভেরি করে, কোম্পানি বাংলাদেশে ইউজ করে। হায়ার যদি জব সার্কুলার হয়। প্রাইজিং, যে আপনি সার্ভিসের জন্য অথবা এজেন্সির জন্য অথবা কোর্স প্রাইস কি। কস্ট, কোর্সের কস্ট হইতে পারে, ডেলিভারি কস্ট হইতে পারে যদি এটা কোনো ই কমার্স প্রোডাক্ট হয়। কোট, মানে কোটেশন করা, কোট করে দেওয়া, যে এইটা মানে যদি কোনো প্রাইস দিতে চান বা কোনো কোর্সের নাম অথবা কোনো প্রোডাক্টের নাম দিতে চান, কোটেশন মার্ক ইউজ করবেন, ডাবল ইনভার্টেড কমার ভেতরে দিবেন, হুইচ ইজ গুগল এটা পছন্দ করে। নিয়ার মি শব্দটা লোকাল বিজনেসের জন্য। উদাহরণ, ইলেকট্রনিক স্কুটার শপ ইন ঢাকা, বাই ইলেকট্রনিক স্কুটার বিডি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, এসইও সার্ভিস ফর ই কমার্স। আমি যেগুলা বললাম সেগুলাই। ওকে, এইবার আসি স্টেপ 2, লোকেশন বেসড কিওয়ার্ড। ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ, ইলেকট্রনিক বাইক শপ চট্টগ্রাম, এসইও কল সেন্টার ঢাকা,
ক্যাটারিং সার্ভিস ইন গুলশান, এগুলো বলেছি আমি আগের ক্লাসে। লোকেশন বেসড, স্পেসিফিক কান্ট্রি, সিটি, এরিয়া বেসড। স্টেপ 3, কম্পিটিটর অ্যানালাইসিস, খুবই গুরুত্বপূর্ণ পার্ট। কম্পিটিটর কিভাবে অ্যানালাইসিস করবেন? কম্পিটিটরসদের দেখে কিওয়ার্ডস নিন। উদাহরণ, তারা কোন কিওয়ার্ড র্যাঙ্ক করছে, তারা কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করতেছে, এটা কিভাবে বের করবেন? আপনার কম্পিটিটর তো রিসার্চ করছেন, কম্পিটিটর রিসার্চ, এটা ব্র্যান্ডিং এ, আপনাদের ব্র্যান্ডিং এ আমি পার্টে বলবো, বাট মনে করেন কম্পিটিটর রিসার্চ করছেন, আপনি জানেন আপনার কম্পিটিটর কারা, আপনি কিভাবে বের করবেন তারা কোন কিওয়ার্ডে আসতেছে? কথা বলেন, কথা বলেন। ব্র্যান্ডিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ঢাকা, ক্রিয়েটিভ আইটি, ইশিখন.com, ইউরোপিয়ান আইটি একাডেমি, ওস্তাদ। যদিও সবাই ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছে, দে ডোন্ট টক অ্যাবাউট ব্র্যান্ডিং, বাট আমি আপনাদের ব্র্যান্ডিং এর ক্লাস নিব। ব্র্যান্ডিং ইজ দ্য হার্ট অফ মার্কেটিং। ব্র্যান্ডিং ছাড়া ডিজিটাল মার্কেটিং এ খুব বেশি আগাইতে পারবেন না, ইটস ইটস ফর শিওর। সো কম্পিটিটর যদি বাইর করেন, তারা যেহেতু এটাতে আসতেছে, তার মানে দিস ইজ ইয়োর কম্পিটিটর, দে আর ইউজিং দিস। সো ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, এটা তারা ইউজ করছে, ইউ হ্যাভ টু ইউজ দিস কিওয়ার্ড। ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স তো অবশ্যই যাবে না, ডিজিটাল মার্কেটিং কোর্স ফ্রিজ ইন বাংলাদেশ, ঠিক আছে? দিজ আর সাজেশন, গুগল সাজেশন। সো এইভাবে কম্পিটিটর কোন কিওয়ার্ড র্যাঙ্ক করতেছে, আপনার কম্পিটিটর সিলেক্ট করার পরে আপনি কিওয়ার্ড গুলাকে দিয়ে ম্যানুয়ালি দেখতে পারেন। প্লাস আরেকটা কিওয়ে আছে, বলেন তো। মনে করেন স্পেসিফিকলি আমি এটাতে দেখতে চাচ্ছি, এই ওয়েবসাইটে কিভাবে বের করবেন আমি দেখাইছিলাম। পেজে এসে রাইট বাটন ক্লিক করব, ভিউ পেজ, তারপরে কন্ট্রোল F, ট্যাগ, মেটা ডেসক্রিপশন, ক্যানোনিক্যাল ট্যাগ অপটিমাইজেশন। মেটা ডেসক্রিপশনও ইউজ করে নাই। এটা অনেকে ইউজ করে না, বাট আমি আপনাদেরকে বলেছি যে আমরা মেটা কিওয়ার্ড ইউজ করব। দেখেন, এগুলাই হচ্ছে ওদের মূল মূল কিওয়ার্ড, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট উইথ জাভাস্ক্রিপ্ট। আমি যদি এটাকে লিখি, ওস্তাদ আসবে। কেন আসে নাই বলেন তো? মেটা কিওয়ার্ড ইউজ করেনি। আহ, বাংলাদেশ লিখি নাই, লোকেশন বেসড ওরা হুম। ইয়ে করছে। এই যে ওস্তাদ, অর্গানিকলি আসছে, উপরের গুলা অ্যাড, ইউটিউব থেকে আসছে। এখানে ওস্তাদ আসছে, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট জাভা স্ট্যাক, ঠিক আছে?
So the keywords actually the course name. So this was the technique that I wanted to show. Course service page traffic পাচ্ছে। আচ্ছা, এখানে আসলাম এই কোর্সের সার্ভিস পেজ। প্রত্যেক মাসে অক্টোবর মাসে তাদের মান্থলি ভিজিট ছিল 314K। ঠিক আছে, মাঝখানে ড্রপ হয়েছিল শুধুমাত্র এই পেজটার জন্য। বোঝা গেছে? মান্থলি ভিজিট 0.2 বাদ দিলাম, 200, 0.2 মানে 200, 300K। এভারেজ ডিউরেশন মানে হলো কত মিনিট এক একটা ভিজিটর অন এভারেজ এই পেজটাতে থাকে। এই টুলটার নাম কি জানেন? বলছিলাম আপনাদেরকে, এই যে সিমিলার ওয়েব, এই এক্সটেনশন। এক্সটেনশনটা নামাই নেবেন। হ্যাঁ, গুগল ওয়েব, google.com-এ ঢুকে লিখবেন সিমিলার ওয়েব গুগল ক্রোম এক্সটেনশন। সো এগুলা ক্লাসে বলে দিচ্ছি, মনে করে নোট করে রাখেন আর দেখেন, নাইলে কিন্তু হবে না। আচ্ছা, তাদের টাইটেল, হেডিং, কন্টেন্ট স্ট্রাকচার, তাদের টাইটেল, হেডিং, কন্টেন্ট স্ট্রাকচার ফুল স্ট্যাক। আমি যদি হোম পেজে আসি, ও হোম পেজে যাওয়ার আগে দেখেন সার্ভিস পেজে কি লেখা, টাইটেল ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট উইথ জাভাস্ক্রিপ্ট ওস্তাদ, ব্র্যান্ডের নাম। টাইটেল কিভাবে লিখতে হয় এটা আমি আপনাদেরকে বলছিলাম, বলি নাই? এটা আমি বলছিলাম যে কত ক্যারেক্টারের মধ্যে লিখতে হয়, বলতে হয়, সেটা আমি জানাবো। ওহ, এত কিছু আমি কিভাবে আপনাদেরকে কভার করব, আই ডোন্ট নো, বাট আই উইল ডু ইট। আচ্ছা, এখন দেখেন এই পেজের জন্য কিন্তু টাইটেল এইটা, বাট হোম পেজের জন্য টাইটেল কি? ওস্তাদ লার্ন স্কিল লাইভ, এটাই হচ্ছে ওদের টাইটেল। খুব সংক্ষেপ, বাট আই ডোন্ট নো ওয়াই দে ডোন্ট ইউজ ইট। আমি যদি ইশিখনে আসি, দেখেন দে হ্যাভ প্রপারলি ইমপ্লিমেন্টেড ishikhon.com, টপ বেস্ট অনলাইন ফ্রিল্যান্সিং ট্রেনিং। এদের একটা মেটা ডেসক্রিপশন আছে। সো ইউ হ্যাভ টু হ্যাভ আ প্রপার মেটা ডেসক্রিপশন অ্যান্ড মেটা টাইটেল বেসড অন দ্য কনভেনশন অফ রাইটিং টাইটেল অ্যান্ড মেটা ডেসক্রিপশন। ওকে, আমরা জানবো কত ক্যারেক্টারে কিভাবে টাইটেল লিখতে হয়, কয়েকটা মূল ইম্পর্টেন্ট পার্ট আছে কি কি টাইটেলে লিখতে হয়। তাদের টাইটেল, হেডিং, কন্টেন্ট স্ট্রাকচার, হাই ইন্টেন্ট কিওয়ার্ডস প্লাস মডিফায়ার ব্যবহার করুন। সার্ভিসে কিওয়ার্ড শক্তিশালী করে মডিফায়ার্স। যেমন মডিফায়ার্স কি? মডিফায়ার্স মানে কোনো আপনার মেইন শর্ট টেল কিওয়ার্ডের সঙ্গে বেস্ট, টপ, অ্যাফোর্ডেবল, প্রফেশনাল, এক্সপার্ট, ফাস্ট, ট্রাস্টেড, এগুলো ডিপেন্ড করে ক্লায়েন্টের প্রোডাক্ট ও সার্ভিসের নিশের উপরে, যে আপনি কোন জিনিসটাকে ব্যবহার করবেন। অ্যাফোর্ডেবল কোথায় ইউজ করা যায়? অ্যাফোর্ডেবল ইলেকট্রনিক বাইকস ইন বাংলাদেশ। প্রফেশনাল কোথায় ইউজ করা যায়? প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্স, বেসিক টু অ্যাডভান্স। এক্সপার্ট কোথায় ইউজ করা যায়? এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং ওয়েব এজেন্সি। ফাস্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্ভিস, ট্রাস্টেড লিনাক্সেস ইনবক্স আইটি সার্ভিস, ট্রাস্টেড আইটি সার্ভিস উইথ ইনবক্স আইটি সার্ভিস, ট্রাস্টেড আইটি সার্ভিস উইথ ইনবক্স ওয়েব এজেন্সি। আমি একটা একটা বেস্ট প্রাইস ফর ইলেকট্রনিক স্কুটার, আমি আপনাদেরকে একটা একটা এক্সাম্পল বলে দিলাম। ইট ডিপেন্ডস অন ক্লায়েন্ট নিশ, প্রোডাক্ট ওর সার্ভিস, যার জন্য আপনি কিওয়ার্ড ব্লগের জন্য কিওয়ার্ড সিলেক্ট করতেছেন। বেস্ট ইলেকট্রনিক বাইক শপ, দেখেন আমি যা বলছি এখানে দেওয়া আছে। অ্যাফোর্ডেবল এসইও সার্ভিস ইন বাংলাদেশ, ট্রাস্টেড ওয়েব ডিজাইন কোম্পানি বাংলাদেশ। লং টেল কিওয়ার্ড বেছে নিন, কনভার্সন বেশি। সি
ইলেকট্রনিক স্কুটার রিপেয়ার সার্ভিস ইন ঢাকা, লং টেল কিওয়ার্ড অবশ্যই রাখতে হবে। এই লং টেল মনে রাখবেন, লং টেল কিওয়ার্ড হাই সার্চ ভলিউম এবং হাই কম্পিটিশন কিওয়ার্ডকে সব সময় লিফট আপ করে, দুই হাতের মধ্যে ওই কিওয়ার্ডটাকে রাখা উপরের দিকে উঠায় দেয়। জিনিসটা ঠিক এরকম, আপনার দুই হাত মনে করেন দুইটা লং টেল কিওয়ার্ড, মাঝখানে থাকে আপনার হাই সার্চ ভলিউম এবং হাই কম্পিটিশন কিওয়ার্ড। তো ওই দুইটা কিওয়ার্ড বহন করে কাকে জানেন? এই হাই সার্চ ভলিউম এবং হাই কম্পিটিশন কিওয়ার্ডকে নিচ থেকে উপর দিকে পুশ আপ করে গুগল ফার্স্ট পেজে যাইতে। দিস ইজ দ্য ওয়ে টেকনিক অ্যাকচুয়ালি টু ইমপ্লিমেন্ট অন পেজ এসইও সার্ভিস। ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট বাংলাদেশ, এগুলো হচ্ছে এক্সাম্পল। সো ইন্টেন, ইন্টারন্যাশনাল, ইনফর্মাল, এই জিনিসগুলো আমি এখানে দিয়ে দিছি। দোজ দিজ আর ফর ইয়োর হোমওয়ার্ক গাইজ টু রিড। পড়াশোনা না করলে হবে না। আচ্ছা, এইবার আপনাদের কোয়েশ্চেন হইতে পারে, হাউ মেনি কিওয়ার্ড শুড ইউ চুজ ফর এ কন্টেন্ট? দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অর মোস্ট, আমি অনেক মানে খুব বেশি এই কোয়েশ্চেনটা স্টুডেন্টদের কাছ থেকে আমি পাই যখন আপনি লেখা শুরু করবেন। আসলে কতগুলো কিওয়ার্ড একটা কন্টেন্টের মধ্যে আপনার লেখা উচিত, এইটার একটা এক্সাম্পল আপনাদের জানা উচিত। ওকে, ফর ব্লগস একটা প্রাইমারি কিওয়ার্ড থাকবে, 4 থেকে 10টা সাপোর্টিং কিওয়ার্ড থাকবে। সাপোর্টিং কিওয়ার্ড বলতে এখানে কি বুঝি? কথা বলেন যাদেরকে আনমিউট করছি। সাব জুলফিকার, কিওয়ার্ড, যেটা হুমায়ুন। কিওয়ার্ডের আন্ডারে যে সাব কিওয়ার্ডটা, এটাই তো সাপোর্টিং কিওয়ার্ড। সাব কিওয়ার্ড মানে? আমি সাব কিওয়ার্ড বলতে এখন পর্যন্ত কোনো ওয়ার্ড উচ্চারণ করি নাই আজকের মানে ক্লাস এটা আমি পর্যন্ত। আমি আমি বললাম মানে সাপোর্টিং কিওয়ার্ড, একটা কিওয়ার্ডের এগেনিস্টে মানে আন্ডারে যে কিওয়ার্ড থাকে। না, আমি আপনার উত্তরটাতে হ্যাপি না। আমি যে ভাষায় কথা বলছি ওই ভাষায় কথা বলতে হবে। আর কেউ? জুলফিকার, সাপোর্টিং কিওয়ার্ডস বলতে এখানে কি বুঝাইছে? আরেকজন কাকে জানে আনমিউট করছিলাম, কথা বলেন। এইভাবে হবে না, আমাকে আনমিউট করেন। কি জানি ওনার নাম, কথা বলেন। আসেন না চলে গেছেন আল্লাহ জানে। আচ্ছা, কেউ কিছু লিখছে কিনা আমি একটু দেখি। মিনি ইজ গুড। এজেন্সি কি হয়? ব্যাংকিং সিস্টেম নাকি স্যার? এজেন্সি কি ব্যাংকিং সিস্টেম নাকি স্যার? না স্যার, এজেন্সি ব্যাংকিং সিস্টেম না। আমি তো সজীব ইসলাম, সজীব ইসলাম বলেন, সাপোর্টিভ কিওয়ার্ড মানে কি? মোট আছি। আচ্ছা, কি যে বলেন বুঝি না। আমি সবাই আনমিউট করি, দেখি কেউ বলতে পারে কিনা। মিউট অল, অ্যালাউ পার্টিসিপেট, আনমিউট বলেন। সবাইকে আনমিউট করছি, সবাইকে আনমিউট করছি। সাপোর্টিং কিওয়ার্ড মানে কি? আমি কি কি বললাম এতক্ষণ? কি বললাম এতক্ষণ? এত এক্সাম্পল দিয়ে বুঝি। স্যার সাপোর্টিং কিওয়ার্ডটা হলো মূল কিওয়ার্ডটার সহকারী কিওয়ার্ড, যেটা সাপোর্টিং কিওয়ার্ড হিসেবে থাকবে। ক্লায়েন্ট যখন কোনো কিছুকে সার্চ করবে, হ্যাঁ, সেইটা মূল কিওয়ার্ডের পাশাপাশি এমন কিছু কিওয়ার্ড থাকবে যেন আমার ওইটা আহ, সামনে চলে আসে সাপোর্টিং কিওয়ার্ডটার কারণে। আপনি তো হুমায়ুনের আনসারটাই দিলেন, আমি তো এটা নিব না। আমি যে ভাষায় যেভাবে বুঝাইছি আমি সেই ওয়ার্ডটা শুনতে চাচ্ছি। আই এম নট হ্যাপি। আমার ভাষায় কেউ কথা বলতে পারবেন কিনা? আমি যেটা এতক্ষণ যে বললাম বুঝাইলাম, আমি সেই শব্দটা শুনতে চাচ্ছি। স্যার আমি যদি বলি যে হচ্ছে মেইন যে কিওয়ার্ডটা আমাদের থাকবে আর সহ যে মানে যেটা থাকবে কিওয়ার্ড গুলো থাকবে সেই কিওয়ার্ড গুলা কাজ করবে হচ্ছে ওই মেইন কিওয়ার্ডটাকে কিভাবে হাইলাইট করা যায় বা এইভাবে হচ্ছে আপনার সহযোগী কিওয়ার্ড গুলা কাজ করবে। সবাই সবাই একই কথা বলতেছেন, আমি যে ওয়ার্ডটা শুনতে চাচ্ছি এটা কেউ বলতেছে না। আচ্ছা, আমি অথচ
বেস্ট, সেটা মনে হয় এমন যে বেস্ট স্কুটার, দুঃখিত কি যেন হলো ওটা। আচ্ছা আমি বলি, সময় নষ্ট না করি, ক্লাসটা একটু আগাই। আমি শুনতে চাচ্ছিলাম, এই যে এতক্ষণ বললাম 2 হাত দিয়া লিফট আপ করে উপর দিকে উঠায়, এগুলা কোন ইন্টেন্ট কিওয়ার্ড? স্যার, ইন্টেন্ট সাপোর্টিং। আরে ইন্টেন্ট তো অবশ্যই লং টেল কিওয়ার্ড। সাপোর্টিং কিওয়ার্ড মানে হইলো লং টেল। সাপোর্ট কোন কিওয়ার্ড গুলা দেয়? লং টেল কিওয়ার্ড গুলা দেয়। জি, এটা আমি যদি বলি, 3 ওয়ার্ডের বেশি যেগুলো কিওয়ার্ড, হ্যাঁ 3 ওয়ার্ডের বেশি যে কিওয়ার্ড গুলা, হ্যাঁ, তো সেটাই। আর সাপোর্ট, শর্ট টেল কিওয়ার্ড কে যেটা লং টেল কিওয়ার্ড, যেমন মানে বেস্ট রেস্টুরেন্ট নিয়ার মি, দেখা যাচ্ছে এই লং টেল যেটা হচ্ছে 3 ওয়ার্ডের বেশি, এইগুলো আমাদের সাপোর্ট কিওয়ার্ড। হ্যাঁ আপনারা সবাই বলতেছেন হ্যাঁ, যেটাকে যে কিওয়ার্ড গুলা সাপোর্ট দিবে। রাইট, আপনারা রং ছিলেন না। আমি কি বলছি? আমি বলছি আমার ভাষায় কথা বলতে আমি যেটা এতক্ষণ বুঝাইছি, আমি বুঝাইছি মনে করেন মেইন কিওয়ার্ড হলো ইলেকট্রনিক স্কুটার, তো এইটার লং ইলেকট্রনিক্স, টেল কিওয়ার্ড কি? এটার সাপোর্টিভ কিওয়ার্ড, হ্যাঁ আপনাদের ভাষায় কথা বলি এখন, সাপোর্টিভ কিওয়ার্ড কি? বেস্ট বেস্ট ইলেকট্রনিক স্কুটার ইলেকট্রনিক ইন স্কুটার বাংলাদেশ। ইন বাংলাদেশ, বেস্ট ইলেকট্রনিক স্কুটার ইন হতে পারে নিয়ার মি, এক্স্যাক্টলি, শোরুম এরকম, এক্স্যাক্টলি। তো এই এরকম। কিওয়ার্ড গুলার নাম কি আসলে? এখানে আমি যদি বলি অমুক তমুক, তাইলে তো হইল না। এখানে তো এখানে অনেকেই স্যার আছে। বাংলাদেশটা সাপোর্ট কিওয়ার্ড। সাপোর্টিভ, হ্যাঁ সাপোর্টিভ কিওয়ার্ড কোনগুলো হয় আমি সেটাই বলতে চাচ্ছি। সাপোর্টিভ কিওয়ার্ড হয় লং টেল কিওয়ার্ড, যে লং টেল কিওয়ার্ড মেইন কিওয়ার্ডটাকে লিফট আপ করে, পুশ করে গুগল ফার্স্ট পেজে আসার জন্য মেইন কিওয়ার্ডটাকে। আমি এইটা শুনতে চাচ্ছিলাম। সাপোর্টিভ কিওয়ার্ড তো বুঝছি, সাপোর্টিভ কিওয়ার্ড কোনগুলো হয় আমি শুনতে চাচ্ছিলাম যে স্যার, সাপোর্টিভ কিওয়ার্ড যেগুলো কিনা লং টেল কিওয়ার্ড, এবং সাপোর্টিভ কিওয়ার্ড সবসময় লং টেল কিওয়ার্ডই হয়। আমি এই আনসারটা শুনতে চাচ্ছিলাম। বুঝাইতে পারছি? আপনারা জি রং স্যার। বলেন নাই, আপনারা অর্ধেক বলছেন যে সাপোর্টিভ কিওয়ার্ড, হুইচ ইজ পারফেক্ট, যারা যারা বলছেন রাইট। কিন্তু সাপোর্টিভ কিওয়ার্ড কোনগুলা? সাপোর্টিভ কিওয়ার্ড বলে লং টেল কিওয়ার্ড গুলাকে, যে কিওয়ার্ড গুলো লং টেল কিওয়ার্ড গুলা সাপোর্ট দিয়া মেইন কিওয়ার্ডটাকে গুগল ফার্স্ট পেজে আনবে। ক্লিয়ার এখন আশা করি? জি, ক্লিয়ার। ওকে। এত ইন ডিটেলে না বুঝলে এসইও এক্সপার্ট হইতে পারবেন না, অ্যাটলিস্ট এই এসইও মডিউলে বুঝতে হবে। খুব মজার বিষয়, ছোট ছোট বিষয়, এগুলোকে যদি বুঝেন না ভালো কাজ করতে পারবেন। আচ্ছা, 5 to 20 FAQ keywords. Google people also ask related search, 1 minute service keyword, 3 to 5 long tail service keyword, 2 to 4 location keywords, 3 benefits modifier keywords. What is search intent? এটা আমি বলে দিয়েছি। Why search intent is important? Search intent ঠিক মতো বুঝলে গুগল আপনার কন্টেন্ট কারেক্ট আনসার হিসেবে ধরে। আপনি যদি ঠিক মতো সার্চ ইন্টেন্ট লিখেন, গুগল আপনারটা কারেক্ট আনসার হিসেবে ধরে, এবং কি করে জানেন? এইখানে দেখায়। এখানে কার ওয়েবসাইট আসছে জানেন? এই যে, এই যে, এই ওয়েবসাইটটা আসছে। এই ওয়েবসাইটটা কোনটা? এই যে, নিবুলা আইটি, বাংলাদেশি, আপটেক একাডেমি, ডিজিটাল মার্কেটিং মাস্টারি প্রোগ্রাম। এরা এই 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 যে টপ নচ ডিজিটাল মার্কেটিং কোর্স অফারিং টপ নচ ইজ দ্য মেইন ইয়ে ওয়ার্ড কি বলে এটাকে, ইন্টেন্ট, সার্চ ইন্টেন্ট কন্টেন্ট কিওয়ার্ড। বিআইটিএম টপ 5, টপ 10 পড়ছিলাম না, টপ 5 ডিজিটাল মার্কেটিং মাস্টারি প্রোগ্রাম। এখানে ইন্টেন্ট কিওয়ার্ড কোনটা? মাস্টারি। গুগল তাদেরকে দেখাইছে।
এখানে যদি ক্লিক করি বিআইটিএম, এটা বিআইটিএম থেকে আনছে, আপটেক থেকে আনছে। দেখেন এই আপটেকের এই কোয়েশ্চেন আনসার দিয়া সে এখানে কন্টেন্ট লিখছে বলেই এই যে ওয়াই লার্ন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ইজ মোর দ্যান জাস্ট এ বাজিং। সো আপনি যখন কন্টেন্ট লিখবেন ইউ শুড হ্যাভ অ্যান ইউ শুড হ্যাভ এ কোয়েশ্চেন। এখানে কি করছে দেখছেন, এখানে লিঙ্কিং করছে, এটাকে বলে লিঙ্কিং। যে টেক্সটের উপরে ক্লিক করলে আমাকে অন্য আরেকটা জায়গায় নিয়ে যায় এটাকে বলে টেক্সট লিঙ্কিং। আমাকে কোথায় নিয়ে গেছে, আপটেক একাডেমিতেই আছি। সেম পেজের লিঙ্ক যদি থাকে এক পেজ থেকে আরেক পেজে নিয়ে যায়, এটা কি ইন্টারনাল লিঙ্কিং না এক্সটার্নাল লিঙ্কিং? আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবেন, চুপ থাকেন সবাই। একই ওয়েবসাইটে থাইকা এক পেজ থেকে আরেক পেজে যদি নিয়ে যায় এটাকে কি ইন্টারনাল পেজ বলে না এক্সটার্নাল লিঙ্ক বলে না ইন্টারনাল লিঙ্ক বলে? আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবেন। রেজাউল হক শান্ত বলেন, রাসেল আহমেদ, তাসরিকা তাহা, আসসালামু নূর। আলাইকুম। ইন্টারনাল। জি ওয়ালাইকুম। তাসরিকা বলেন, ইন্টারনাল না এক্সটার্নাল লিঙ্কিং? ইন্টারনাল কেমনে এটা ইন্টারনাল? স্যার, একই পেজের ভিতরে আছে, আর একই পেজের ভিতর সরি একই পেজের থেকে অন্য পেজে গিয়ে অন্য কিছু থাকলে ওটা এক্সটার্নাল, মানে বাহিরেরটা, আর ভেরি ভিতরেরটা গুড, তো ইন্টারনাল। ভেরি গুড। আপনি তো কথা বলেন না বাট কাজে তো অনেক ভালো। ভেরি গুড, পড়াশোনা করেন ঠিক মতো। আচ্ছা আমি ভাবছিলাম আমি যাদেরকে জিজ্ঞেস করছি পারবেন না, বাট আপনারা পড়তেছেন, ভেরি গুড। গুগল আপনাকে কন্টেন্ট কারেক্ট আনসার হিসেবে ধরে, র্যাঙ্কিং দ্রুত বাড়ায়, বাউন্স রেট হ্যালো কমে। স্যার, জি স্যার বলেন। এক্সটার্নালটা একটু বুঝাই দেন। এক্সটার্নালটা হইলো, সারিকা বলেন এক্সটার্নাল কি, ওনাকে একটু বোঝাই দেন তো। হুমায়ুন এক্সটার্নালটা একটু বলেন তো। এক্সটার্নালটা স্যার আমি বলি স্যার, ওটা একটা বাহ্যিক লিঙ্ক যেটাকে অন্য আর একটা ওয়েবসাইটে নিয়ে যাইতে পারে। অর্ধেক আনসার, বাকি আনসার কে দিবেন? আচ্ছা, একটা ওয়েবসাইটের ভিতরে আহ, হয়তো ফেসবুক বা ইউটিউবের অনেক সময় লিংক দেওয়া থাকে যেখানে ক্লিক করলে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যায়, এটা হচ্ছে এক্সটার্নাল লিংক। এটাও অর্ধেক আনসার, পুরো আনসার শুনতে চাই আমি, না, কে এটা বলতে তো পারবেন? এক্সটার্নাল। এক্সটার্নাল লিঙ্কিং এর পুরা আনসার আমি জানতে চাই, সবাই অর্ধেক অর্ধেক আনসার দিচ্ছেন। স্যার এটা তো বুঝতে এক পারছি, কিন্তু পেজ ইন্টারনাল থেকে অন্য পেজে যাওয়া তো এক্সটার্নাল, আর একই পেজের ভিতরে থাইকা কি বলে, মানে এখন গুলায় ফেলছেন আপনি, প্রথমে আনসার দিচ্ছেন সঠিক, যাই হোক বুঝছি। পড়াশোনা ঠিক মতো করলে একদিনে হবে না, একটু ঠিক মতো পড়াশোনা করেন, আগের ক্লাসগুলো দেখেন। স্যার একই যখন ওয়েবসাইটের, আমি বলি, সময় দিচ্ছি নিজের আপনাদেরকে। ওয়েবসাইটে স্যার থাকে, নিজের ওয়েবসাইটে থেকে আবার অন্য আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাওয়াটাই হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং। অর্ধেক আনসার, পুরো আনসার কি হইছে? অর্ধেক আনসার হইছে, পুরাটা কি? পুরো আনসারটা আমি দেই এবার, আর তো কেউ বললেন না। আচ্ছা কমেন্টে কে জানে কি লিখছে দেখি, কমেন্টে লিখে আমার এনে সঠিক উত্তরটা দিল। আমি সময় বেশি নিচ্ছি কেন, এইভাবে ব্রেনস্টর্মিং না করলে খালি পড়ায় গেলে তো হবে না। আচ্ছা একটু পিছনে যাই। রেজাউল হক শান্ত, আপনি কিন্তু আনমিউট। আপনি লিখছেন সাপোর্টিং কিওয়ার্ড মানে হলো মূল কিওয়ার্ডকে সমর্থন বা ব্যাখ্যা করে এমন শব্দগুলো যেগুলো মূল বিষয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্কিত। পারফেক্ট, এটাও অর্ধেক আনসার। শান্ত, রেজাউল হক শান্ত। আর অর্ধেক কেন আনসার, ফুল আনসারটা হইলো এই সাপোর্টিভ কিওয়ার্ড মেইন কিওয়ার্ডকে র্যাঙ্ক করতে সহযোগিতা করে।
আচ্ছা, না বুঝে উত্তর দিয়ে বসে। নূর, উনি ঠিকই আছে। এইভাবে অ্যাটাক করেন না, আমরা একজন আরেকজনকে অ্যাটাক, আমরা এখানে শিখতে আসছি, একজন আরেকজনকে হেল্প করব। রেজাউল হক শান্ত বলেছেন ইন্টারনাল লিংক হলো এমন একটি লিংক যা সংযোগ বা একই ওয়েবসাইটের এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় নিয়ে যায়। ভেরি গুড। এই তো শান্ত ইন্টারনাল লিঙ্কিং এর আনসার দিতে পারছে। এক্সটার্নাল লিঙ্কিং একই ওয়েবসাইটের এক পেজ থেকে আরেক পেজে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাকে ইন্টারনাল লিঙ্কিং বলে। এক্সটার্নাল লিঙ্কিং হলো, মনে করেন ইনবক্স একাডেমি থেকে একটা লিঙ্ক আছে ফেসবুকে নিয়ে গেছে, এবং ফেসবুকে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে ইনবক্স একাডেমিতে নিয়ে আসছে। এই আসা যাওয়ার, একই ওয়েবসাইটে আসা যাওয়ার প্রক্রিয়াটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং। তবে এটা একই সাইটের জন্য হইতে হবে। যেমন ইনবক্স একাডেমি থেকে ফেসবুকে, ফেসবুক থেকে ইনবক্স একাডেমি থেকে, ইনবক্স একাডেমি থেকে ফেসবুকে, ফেসবুক থেকে গুগলে। নো, দিস ইজ নট এক্সটার্নাল লিঙ্কিং। এক্সটার্নাল লিঙ্কিং বাইরের, বাহ্যিক, বাট এটা একই ওয়েবসাইটের জন্য হইতে হবে। যেমন আবার বলি লাস্ট টাইম, ইনবক্স একাডেমি থেকে ফেসবুকে, ফেসবুক থেকে ইনবক্স একাডেমিতে, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং। আপনারা অর্ধেক বলতেছিলেন যে এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে নিয়ে যাওয়া ইন্টারনাল লিঙ্কিং। ইটস নট, ইটস নট রং, বাট এটা হাফ আনসার। আমি পুরো আনসারটা শুনতে চাইছিলাম, যেটা আমি আগের ক্লাসে বলছি। আমি পুরো মানে আনসার না স্যার আমরা শুনলে আমার মাথা উদাহরণটা নষ্ট। দিতে পারিনি। এই পুরা উদাহরণ না শুনলেই তো আমার মাথা নষ্ট হয়ে যায়, কারণ আমি তো এগুলা 1 ঘন্টা 1.5 ঘন্টা বক বক করে বলে আসছি আগে। তো আপনারা যখন বলতে পারেন না, তার মানে ওই ক্লাসে যতটুকু শুনছেন সেটা ব্রেনে অর্ধেক ঢুকছে, বাকি অর্ধেক ব্রেনের মাথার উপর দিয়ে চলে গেছে। ওই বাকি অর্ধেক থেকে ধরতে হইলে বাসায় পড়াশোনা করতে হবে তো। আচ্ছা, জি স্যার। কনভার্সন লিড সেলস বাড়াতে পারে। গুগল এখন শুধুমাত্র কিওয়ার্ড দেখে না, দেখে কিওয়ার্ডের পিছনে মানুষের উদ্দেশ্য কি। কিওয়ার্ড লিখতেছে, বাট ওই যে উদ্দেশ্য মানে হচ্ছে ইউজার ইন্টেন্ট। ইন্টেন্ট মানে হলো ইউজার ইন্টেনশন, সে কি খুঁজতেছে। এগুলো উপরে আলোচনা করে আসছি। গুগল বর্তমানে সার্চ ইন্টেন্টকে 4টি মেজর ক্যাটাগরিতে ভাগ করেছে। আমি একটু দ্রুত বলে যাব, বাকিগুলো আপনাদের বাসার পড়াশোনার কাজ। 4টা কি কি? ইনফর ইনফর্মাল ইন্টেন্ট, তারপরে হচ্ছে 2 নাম্বার নেভিগেশনাল ইন্টেন্ট, 3 নাম্বার হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট, 4 নাম্বার হচ্ছে ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট। এখানে আরেকটা জিনিস আমি একটু, এই ইন্টেন্টগুলো তো এক্সপ্লেন করবই না, এগুলো আপনাদের বাসায় পড়তে হবে। আমি আগামী ক্লাসে শুরুতে জিজ্ঞেস করব। এখন আগামী ক্লাসে যদি আপনি জয়েন না করেন, আমি জানি এটা রেকর্ডেড ক্লাস, কারা কারা জয়েন করছেন। আগামী ক্লাসে যারা জয়েন করবেন না, আমি বুঝবো যে এই উত্তর না দেওয়ার ভয়ে জয়েন করছেন, এবং ফাইন হবে, কোর্স ফির সঙ্গে ফাইন হবে, মনে রাখেন। আমি ইনবক্স একাডেমিতে বলে দিব। আগামী ক্লাসে অবশ্যই উপস্থিত থাকতে হবে, এবং আমাকে এই 4টা ইন্টেন্ট আমি যারে র্যান্ডমলি জিজ্ঞেস করব বলতে হবে। পড়াশোনা করতে হবে। খালি ওই যে কোয়েশ্চেন লিখবেন, ফাঁকিবাজি করতেছি আমরা, ক্লাস নেই না। এইবার বুঝবেন ফাঁকিবাজি কারে বলে। সিটিএ, কল টু অ্যাকশন ব্যবহার। এই সিটিএটা কি? সিটিএ এর ফুল ফর্ম হচ্ছে কল টু অ্যাকশন। ব্যবহার করলে কনভার্সন বাড়ে। এই সিটিএ কল টু অ্যাকশনটা আসলে কি, এটা আমি একটু বলি, আর ইন্টেনশনটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। আপনাদের সাথে তো আমার শত্রুতা নাই, আমি চাই আপনারা ভালো করে পড়াশোনা করেন, কিন্তু মাঝে মধ্যে যেসব কমেন্ট করেন না, সেই কমেন্টের উত্তরগুলো আপনাদের মাধ্যমেই আমি নিয়ে নিব। এটাই হচ্ছে আমার টার্গেট। আপনাদের সঙ্গে কিন্তু আমার কোনো শত্রুতা নাই, আমি আপনাদের বড় ভাই, ছোট ভাই, যাই হই। আপনাদের, আপনাদেরকে আমি আমি আপনাদের ভালো চাই, আপনাদের খারাপ চাই না। সিটিএ এর সুবিধা এটা কি আসলে? সিটিএ মানে হইলো, মনে করেন আপনার কোনো ওয়েবসাইটে কোর্স দেওয়া আছে, ইনবক্স একাডেমির লেখা আছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স সম্পর্কে বিস্তারিত লেখা আছে, এবং পাশে লেখা বাই নাও। এই যে বাই নাও বাটনটা কল টু অ্যাকশন, মানে আপনি কোনো একটা তথ্য দিলেন, তথ্য দেওয়ার সেই ইউজারের অ্যাকশনটাকে, মানে তার সেই ইচ্ছাটাকে, এবং তাকে
উৎসাহিত করলেন যে ঠিক আছে, তুমি তো এখন সব পড়ছো, তুমি এখন এইবার চাইলে তুমি এই কোর্সটা কিনতে পারো, বাই নাও, অর্ডার নাও, অ্যাড টু কার্ট, গেট স্টার্টেড করলে আপনাকে আপনার তথ্য দিতে হবে, বিকাশে পেমেন্ট করতে হবে, ডান। এটাকে বলে কল টু অ্যাকশন বাটন। আর এই কল টু অ্যাকশন বাটন ওয়েবসাইটের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। যোগাযোগের জন্য কন্টাক্ট আস, বুক এ কল, কল নাও, মেসেজ আস। এটা শুধু ওয়েবসাইটের কোর্স সেলিং এর জন্য না, এটা যখন আমরা অ্যাড দিব তখনই এই কল টু অ্যাকশনটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। আপনারা যখন ফেসবুকে কোনো অ্যাড দেখেন, দেখবেন ওখানে লেখা আছে মেসেজ, অর্ডার নাও, লার্ন মোর, দেখেন আজকের থেকে খেয়াল করে পাশে যে বাটনটা থাকে ওটাকে বলে কল টু অ্যাকশন। মানে আপনাকে ছবি দেখাইলো, লেখা পড়াইলো, এখন আপনাকে বলতেছে, একটা মনে করেন একটা কোনো প্রোডাক্ট দেখলেন, এখন আপনি সেখানে ওই যে কিছু ইদানিং কিছু, একটা মজার কথা বলি, ইদানিং কিছু অ্যাড আসে আমার এখানে, আমি সার্চ করি নাই, সামহাও আসে, হয়তো মানে ওই অ্যাকাউন্টটা না, এটা একটা কোম্পানির অ্যাকাউন্ট, হয়তো অন্য কেউ এটা দেখছে। চুল কালো করে, 7 দিনে চুল কালো করার কৌশল, কি একটা কতগুলা তেল বাইরেছে, মানে চুল কালো করে ফেলবে 7 দিনে। সব মানে মানে যা যেমনে যে পারে সেল করতেছে অনলাইনে, 7 দিনে চুল কালো হয় কেমনে? 7 দিনে মানে ন্যাচারাল বলতেছে, এই বলতেছে, সেই বলতেছে, মানে ওই তারপরে নিচে লেখা অর্ডার নাও। তো এইরকম অ্যাড যখন আপনারা দেখবেন, দেখবেন নিচে কি লেখা থাকে, ঠিক আছে? আচ্ছা, রেজিস্টার বা ট্রায়ালের জন্য সাইন আপ, রেজিস্টার নাও, জয়েন নাও, আরো জানার জন্য লার্ন মোর, রিড মোর, ওয়াচ নাও, ডাউনলোড করার জন্য ডাউনলোড, গেট দ্য পিডিএফ। এগুলা হচ্ছে এক একটা ক্যাটাগরির জন্য অ্যাপ্রোপ্রিয়েট কল টু অ্যাকশন বাটন। কারো কোনো কোয়েশ্চেন আছে? আর ক্লাস কি শেষ নাকি? আরো চালাবো, আরো কন্টিনিউ চালাইতে পারেন। করবো আপনারা বল। হ্যাঁ, আছি স্যার, আছি স্যার, সমস্যা নাই। আসেন, সমস্যা নাই। কয়টা বাজে? 10:30। ক্লাস শুরু হয়েছে কয়টায়? 8:30, সাড়ে ও, নয়টা, 10:30, 2 ঘন্টার ক্লাস। ভাইয়া আপনাদের স্যার, ক্লাস পিডিএফটা কয় কি ঘন্টা চ্যাট জানেন? বক্সে দিয়ে দিবেন? কোনটা? এতক্ষণ ক্লাস নিলে তো এমনিতেই সমস্যা হয়, আরো নিয়ে কি করবো, এটাই মাথায় ঢুকাইতে পারতেছি না। স্যার, ল, আচ্ছা, একটা একটা করে আনসার দেই। আসলে একজন আপু ঠিক বলতেছেন কথা বলছে। ইনবক্সে দিয়ে দেওয়ার জন্য, কি ইনবক্সে দিতাম? ভাইয়া আমি বলছি মানে পিডিএফটা কি ইনবক্সে দিয়ে দিবেন, এই যে চ্যাট বক্সে? আমি এখনই দিয়ে দিই, হ্যাঁ, দাঁড়ান, জি, তাহলে সুবিধা হবে ভাই। এখনই দিয়ে দিচ্ছি। আর রেকর্ডেড ক্লাস তো আমার হাতে না, এটা অটোমেটিক্যালি যায়, তখন স্যার আপনাদেরকে দিয়ে দিবে। আমি পিডিএফটা দিয়ে দিই আপনাদেরকে। তাহলে সবাই একটু মনোযোগ দিয়ে এই পিডিএফটা ডাউনলোড করে নেন। এই পিডিএফটা চ্যাট বক্সে আমি দেই। আল্লাহ, স্যার, শেষ করার আগে কয়েকটি কোশ্চেন আছে। জি জি, শুনবো শুনবো, ওয়েট করেন, শুনবো, ওয়েট করেন। আচ্ছা, আমি কিন্তু এই যে চ্যাট বক্সে দিয়ে দিছি, মিটিং, এই ক্লাস শেষ হয়ে গেলে কিন্তু নামাইতে পারবেন না, দ্রুত এটাকে নামান। আচ্ছা, আর একজন বলতেছেন, আমি বলি আপনাদেরকে বলার সুযোগ দিব, একজন বলতেছেন স্যার আসি, কন্টিনিউ করেন। আপনাদের ক্লাস কিন্তু 1 ঘন্টা, আধা ঘন্টা হইলো কোয়েশ্চেন আনসার সেশন। সেই জায়গায় আমাকে বলা হয়েছে, না, এটা আবার আমি দোষ দিচ্ছি না ইনবক্স একাডেমির, দে হ্যাভ, মানে অবশ্যই, কিন্তু আমার ইন্টেনশনটা কি, আমি একটা, ডিজিটাল মার্কেটিংটা একটা সমুদ্র, ভাইয়া, ডিজিটাল মার্কেটিংটা সমুদ্র। আমি শুরু করলে আমি মানে জিনিসটা অর্ধেক রেখা যাইতে পারি না। সেই 1 ঘন্টার ক্লাস আমি 2 ঘন্টা চালাইছি। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমি আপনাদেরকে প্রত্যেকটা টপিকের উপরে ইন ডিটেলস বলার। আচ্ছা, গেল এই টপিক। আরেকজন বলতেছেন এটাই নিতে পারতেছি না, নিতে পারবেন, একটু প্রতিদিন অ্যাটলিস্ট 2 ঘন্টা সময় দেন। আপনাদের একটা ক্লাসের পরে 2 দিন 3 দিন অফ থাকে, তো এই 2-3 দিনে যদি আপনি 2 ঘন্টা 3 ঘন্টা করে একটু পড়াশোনা করেন, রেকর্ডটা দেখেন, নোট করেন, ওই যে
এসএসসি এইচএসসি তে যেভাবে পড়াশোনা করছেন এইভাবে 3 মাস একটু পড়াশোনা করেন। ডলার ঢুকাবেন অ্যাকাউন্টে, এটিএম থেকে যে নতুন টাকা বের হবে সেই টাকাটার গন্ধটাও তো অনেক সুন্দর। তো এই প্রসেসটা এক্সিকিউট করার জন্য, ডলারটাকে টাকায় কনভার্ট করে আর সেই নতুন টাকার গন্ধটা নেওয়ার জন্য কিছুটা কষ্ট তো করতে হবে 3 মাসে। ঠিক আছে? আচ্ছা, এবার বলেন আপনাদের কি কোয়েশ্চেন, আমি রেকর্ডিংটা বন্ধ করি। বলেন কার কি কোয়েশ্চেন আছে। স্যার আমার প্রথম কোশ্চেন হচ্ছে, আপনি বলছিলেন যে যারা যারা ইউটিউব নিয়ে কাজ করবে তাদেরকে মানে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এবং সবকিছু করার জন্য, তারপরে আপনি ওইটার কি